আছে? স্যার। হ্যাঁ, পাপিয়া মণ্ডল আছো, তারপরে তানিয়া মণ্ডল আছো, তানিয়া মণ্ডল। আচ্ছা, তানিয়াকে নেই এখন। আচ্ছা, পাপিয়া মণ্ডল বললাম। মৌসুমী মাইতি আছো? মৌসুমী মাইতি। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। ভাস্কর বাগকে বলেছিলাম, ভাস্কর বাগ আছে তো? হ্যাঁ স্যার, আছি স্যার। ঠিক আছে। আর মীর হোসেন আছো? মীর হোসেন। আচ্ছা, মীর হোসেন এখন জয়েন করলো। মীর হোসেন, ঠিক আছে। আগে একটুখানি আমি স্ক্রিনটাকে শেয়ার করি। আর বাকি কেউ আছো যে যাদের মানে নাম বলিনি অথচ তোমরা ভিডিও পাঠিয়েছো, এরকম কেউ? আচ্ছা আচ্ছা, স্যারও জয়েন করে গেছেন এখন। হ্যাঁ, আচ্ছা স্যার একটু বলবেন। অভিজিৎ বিশ্বাস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি স্যার, এখনো পর্যন্ত মানে যারা যারা দিয়েছে, আমি একটু নামগুলো বলছি। হ্যাঁ দেখা যাচ্ছে। আ- হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা স্যার, আজকে তো ইন্টারভিউ হয়েছে, মানে আপনার পরিচিত মনে হয় একজন দিয়েছেন তো। ইন্টারভিউতে কি ইনফরমেশন পেয়েছেন একটু আগে ওদেরকে বলে দিন। এই ইংরাজির ছিল, মানে হুম হুম সেটা তো তেমন ওকে ইংরেজি তো সাবজেক্টে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। হুম 5 মিনিট ডেমো। সেটা ওকে চয়েস দিয়েছিল, সে তার নিজের মতো মানে সে নিজে পছন্দ করতে পেরেছে যে কোন জায়গাটা এসে পড়াবে। হুম হুম 5 মিনিট টাইম ডেমোর জন্য 5 মিনিট পাওয়া গেছে। হুম তো এখানে একটা জিনিস কভার আপ করতে গেলে 5 মিনিট সময়টা খুব একটা মানে বেশি সময় না, খুবই কম সময়। তো সাবজেক্ট ওয়াইজ এটা ভ্যারি করবে নিশ্চয়ই। এবার সেটাকে করতে হবে। এমনি সাবজেক্টের কুকিটা কি সামান্য এদিকে ওদিকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। হুম আচ্ছা আর এমনিতে ওই কেমন আছে, কোনটা ভালো লাগে, তোমার প্রিয় কবি কি, আমাদের যেহেতু ইংরাজির বিষয় সেই জন্য ইংরাজি সাহিত্য জগতের কিছু কিছু সামান্য সামান্য অতি সামান্য প্রশ্ন হুম ডেমোটা দেখ। এবার সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করবে কোনটাকে কি কেমন দেখা, সেটা আমরা আগামীকালও আর একটু রিপোর্ট পেয়ে যাবো। আজকে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের হুম পেলাম, কালকে যারা দেবে তাদেরটাও একটু পেয়ে যাবো, সেগুলো আমরা ফিডব্যাকটা জানাতে পারবো পরবর্তীতে। হুম হুম কাল কাল তো ভেরিফিকেশন শুরু হচ্ছে, তাই তো? হুম হুম কালকে ভেরিফিকেশন শুরু হচ্ছে। তার মানে স্যার, এখানে একটা বিষয় ক্লিয়ার হলো যে 5 মিনিট সময় দিচ্ছে এবং 5 মিনিটের মধ্যে বলতে হচ্ছে, যেটা আমরা ভেবেছিলাম যে 5 মিনিট 5 সময় মিনিটের দেবে। মধ্যে। হ্যাঁ, যেটা আমরা ভেবেছিলাম 5 মিনিটের মধ্যে, সুতরাং 5 মিনিটের মধ্যেই তোমরা করার চেষ্টা করবে। সবাই বোঝাতে পেরেছে সবাইকে কি বললাম? হুম। স্বপ্নমের ভিডিওটা অন করছে, একটু দেখো। হ্যাঁ, ভালো তো? আচ্ছা, আমি তোমাদেরকে গত ক্লাসে ডিএনএর ভৌত গঠন আলোচনা করেছি, তার সাথে সাথে সেন্ট্রাল ডগমা কাকে বলে সেটাও বলেছি। তো আমরা এখানে সেন্ট্রাল ডগমার একটা অংশ যেখানে দেখব যে একটা ডিএনএ থেকে হুবহু নতুন একটা দুটো ডিএনএ তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতির দ্বারা। সেটাকে কি বলে জানো সেই পদ্ধতিটার নাম? হ্যাঁ, ঠিকই বলেছো, সেই পদ্ধতিটার নাম হচ্ছে প্রতিলিপিকরণ। তো আজকে আমরা পড়ব, আজকে আমাদের টপিক হচ্ছে প্রোক্যারিওটিকের প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ একটা স্ট্যান্ড, এই দুটো স্ট্যান্ড পরস্পর অ্যান্টি প্যারালাল। একটা যদি 3 to 5 প্রাইম হয় তাহলে আরেকটা কি হবে? 5 to 3 প্রাইম। এই দুটো স্ট্যান্ড একে অপরের সঙ্গে নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ড দ্বারা জুড়ে থাকে। হাইড্রোজেন বন্ড দ্বারা এরা একে অপরের সঙ্গে জুড়ে থাকে। একটা যদি এ হয় তাহলে তার পরিপূরক কি হবে? টি, তাই তো? প্রথম দশা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে প্রারম্ভিক দশা। এই প্রারম্ভিক দশায় আর লাস্ট ওয়ান হচ্ছে পলিমারেজ 3। পলিমারেজ 3। প্রারম্ভিক দশায় আমরা দেখব প্রথমে ডিএনএ স্ট্যান্ডের একটা নির্দিষ্ট পজিশন রয়েছে, জায়গা রয়েছে, যেখান থেকে প্রতিলিপিকরণ শুরু হয়। সেই জায়গাটার নাম হচ্ছে অরিসি রিজিয়ান। এই অরিসি রিজিয়ানে এসে হেলিকেজ বাইন্ড করে, এখানে এসে হেলিকেজ বাইন্ড করে, আর এখান থেকে প্রতিলিপিকরণ শুরু হয়। হেলিকেজ কি করে? সবসময় যেখানে এটি রিচ রিজিয়ান থাকবে, এই এটি রিচের মধ্যে যে হাইড্রোজেন বন্ড রয়েছে সেটাকে আগে ব্রেক ডাউন করবে। কেন এটিকে করছে, জিসিকে কেন করছে না? আমরা গত ক্লাসেই পড়েছি এটির মধ্যে কটা বন্ড থাকে? বলো, বলতে পারবে এটির মধ্যে কটা বন্ড থাকে? হ্যাঁ, ঠিকই বলেছো, এটির মধ্যে থাকে ডবল বন্ড। আর জিসির মধ্যে কটা বন্ড থাকে?
হ্যাঁ ঠিকই বলেছো, 3টে বন্ড। তাহলে বলো তো কোন বন্ডটাকে কাটতে হবে যে খুব তাড়াতাড়ি এই হাইড্রোজেন বন্ডগুলোকে কেটে সামনের দিকে এগোতে পারে? এইটা হচ্ছে তোমার গাইরেজের কাজ। তারপরে আসে প্রাইমেজ। প্রাইমেজ এসে কি করবে? প্রাইমার দেবে। প্রাইমেজের কাজই হচ্ছে আরএনএ প্রাইমার দেওয়া। এটা হচ্ছে প্রাইমেজ আরএনএ প্রাইমার দিবে। এই আরএনএ প্রাইমার OH প্রান্তে এসে পলিমারেজ এসে বসবে। প্রাইমারের OH প্রান্তে এসে দিয়ে নতুন করে নিউক্লিওটাইড সিনথেসিস করতে শুরু করবে। এই হচ্ছে প্রারম্ভিক দশা। তারপরে হচ্ছে আমরা নেক্সট দশা পড়ব কি? বৃদ্ধি দশা। নেক্সট দশা হচ্ছে বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাতে দেখব OH প্রান্ত থেকে পলিমারেজ নতুন করে নিউক্লিওটাইড সিনথেসিস করবে। তো এখানে আমরা দেখব যে দুটো স্ট্যান্ডে দুরকম কন্ডিশন হয়। যে স্ট্যান্ডটা 3 to 5 প্রাইম স্ট্যান্ড, সেই স্ট্যান্ডকে ছাঁচ করে যে নতুন নিউক্লিওটাইড সিনথেসিস হয়, সেই নিউক্লিওটাইডগুলো কন্টিনিউয়াসভাবে সামনের দিকে এগোতে থাকে। এই স্ট্যান্ডটার নামই হচ্ছে কি? লিডিং স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার নাম হচ্ছে লিডিং স্ট্যান্ড। আর যেটা 5 to 3 প্রাইম স্ট্যান্ড, সেই স্ট্যান্ডকে ছাঁচ করে যে পলিমারেজ নতুন স্ট্যান্ড তৈরি করবে, সেই স্ট্যান্ডটা এখানে দেখব যে খণ্ড খণ্ড নিউক্লিওটাইড স্ট্যান্ড তৈরি করছে। কারণ এখানে আরএনএ প্রাইমার লাগছে। এই আরএনএ প্রাইমারের OH প্রান্ত থেকে ডিএনএ খণ্ড একটা জুড়ছে। আবার এখানে আরএনএ প্রাইমার লাগবে, আবার এখানে ডিএনএ একটা নতুন ডিএনএ তৈরি হবে। তো আমরা দেখছি যেটা 5 to 3 প্রাইম স্ট্যান্ড, তাকে ছাঁচ করে যে নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে খণ্ড খণ্ড নতুন স্ট্যান্ড। সেটাকেই বিজ্ঞানী ওকাজাকি এই খণ্ডটাকে নাম দিয়েছেন ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড। আর এটার নামই হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা একটা পেলাম কি? লিডিং স্ট্যান্ড। একটা পেলাম লিডিং স্ট্যান্ড, আর একটা পেলাম ল্যাগিং স্ট্যান্ড। তারপরে হচ্ছে অন্তিম দশা। তাহলে বৃদ্ধি দশাতে এখানে আরেকজন এনজাইম আছে পলিমারেজ 1। এই পলিমারেজ 1-এর কাজ কি? পলিমারেজ 1-এর কাজ হচ্ছে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। অর্থাৎ কি করবে? এই যে প্রাইমার রিজিয়ন রয়েছে, এই প্রাইমারগুলোকে ব্রেকডাউন করে বাইরে রিলিজ করবে। এটা হচ্ছে পলিমারেজ 1-এর কাজ, যার এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে আসবে লাইগেজ। এই যে প্রাইমারগুলো রয়েছে, এই প্রাইমারের এখানে যে গ্যাপগুলো রয়েছে, সেই গ্যাপগুলোতে নতুন নিউক্লিওটাইড যুক্ত করে সেইখানকার গ্যাপগুলোকে ফুলফিল করবে। তাহলে লাইগেজের কাজ হচ্ছে গ্যাপ ফিলিং করা। এটা হচ্ছে লাইগেজের কাজ। দেন আসছে অন্তিম দশা। তারপর লাস্ট দশা হচ্ছে অন্তিম দশা। অন্তিম দশাতে দেখছি এখানে যে আমরা এখানে কি পড়ছি? প্রোক্যারিওটিকের রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ। তো প্রোক্যারিওটিকের ডিএনএটা হচ্ছে কি? সার্কুলার ডাবল স্ট্যান্ডের ডিএনএ প্রোক্যারিওটিকের। এখানে দেখব একটা অরিসি রিজিয়ন থেকে প্রতিলিপিকরণ শুরু হচ্ছে। তো এখানে দেখব এখান থেকে প্রতিলিপিকরণ শুরু হয়ে এই স্থানে অরিসির ঠিক বিপরীত স্থানে এসে প্রতিলিপিকরণের পরিসমাপ্তি ঘটছে। কারণ এই রিজিয়নটাতে রয়েছে টার্মিনেশন স্থান। এখানে একটা জিন থাকে যার নাম হচ্ছে টাস জিন। এই টাস জিন কি করে? রেপ্লিকেশন ফর্কটাকে এখানে ধরে ফেলে, যার ফলে রেপ্লিকেশন ফর্ককে সামনের দিকে এগোতে দেয় না। রেপ্লিকেশন ফর্ক যদি সামনের দিকে না এগোয়, তাহলে এখানে প্রতিলিপিকরণের পরিসমাপ্তি ঘটে। তাহলে এই হচ্ছে প্রোক্যারিওটিকের প্রতিলিপিকরণ। ঠিক আছে, তাহলে তোমরা এটা ভালো করে পড়বে। পরের ক্লাসে আমি এখান থেকে কোশ্চেন ধরবো আর নতুন একটা টপিক আলোচনা করব। থ্যাংক ইউ। ভেরি কনফিডেন্ট, মানে খুবই স্টাইল খুবই ভালো। তো কনফিডেন্সের সঙ্গে মানে বোর্ডের ওয়ার্কে একজন টিচারের যে কনফিডেন্স থাকার দরকার, একদম আমি সেটাই দেখছিলাম আর কি। সেগুলো আছে। বাদ বাকি পড়ানোটা কি ব্যাপার স্যার বলবেন। আমার যেগুলো দেখা যাচ্ছে সঙ্গে যেটা খুবই ভালো মানে ভীষণ
দেখা যাচ্ছে যে একজন টিচারের যে কনফিডেন্স রাখা দরকার সেই কনফিডেন্সটা আছে। এবার স্টুডেন্ট এনগেজমেন্টটা একটু বাড়ালে ভালো হয়, কিন্তু আর একটা যেটা বলে আজকে যে ফিডব্যাক পাওয়া যাচ্ছে যে কতক্ষণ সময় দিচ্ছে সেটা 5 মিনিট ছিল। সেই 5 মিনিটের মধ্যে যে কোনো একটা টপিক অন্তত বায়োলজি তো শেষ করা যায় না, যদি না যায় তাকে 5 মিনিটে কোনো কিছু শেষ করা যায় না, কোনো পড়ানোই যায় না। 5 মিনিটে ভেরি মানে কম সময়, খুবই কম সময়। যাই হোক, আমি দেখছি আচ্ছা এটা কত মিনিটের ছিল? এটা 9 মিনিট সামথিং টাইম ছিল, 9 মিনিটের বেশি একটু। মানে 10 মিনিট মতো। হুম। যদি সময় কমিয়ে দেয় স্যার, হুম যদি 5 মিনিট সময় কমিয়ে দেয়, হুম তাহলে ওনারা কি করবেন সেটা সাবজেক্ট ওয়াইজ ওনাদেরকে জানাতে হবে। হ্যাঁ, হুম যদি 5 মিনিটই টাইম দেয় তাহলে কি হয়? আচ্ছা আদারওয়াইজ আর তাছাড়া অন্য জিনিসগুলো স্টাইল বোর্ড ওয়ার্কও দেখলাম ভালো, সুন্দর। হুম সেটার মধ্যে কতটা পুরোটা যতটা সময় তার মধ্যে কতটা কি করলো সেটা আপনি বলতে পারবেন ওকে। হুম আমার তরফ থেকে মানে যেটা যে লেভেলটা আমি দেখতে পাচ্ছি একজন টিচারের থাকার দরকার, আমি সেগুলো খুব ভালো দেখলাম। হ্যাঁ, আমিও সেটাই। হ্যাঁ, প্রথমে বলি যে স্বপ্নমের মানে এই যে এতক্ষণ পড়ালো আমাদের কোনো মানে বিরক্তি লাগেনি, ঠিক আছে? আমরা শুনলাম এবং সবশেষে তুমি টার্মিনেশনটা যেভাবে শেষ করলে সেটা ভালো লেগেছে। হ্যাঁ, তোমার মানে বলার অ্যাকসেন্ট স্যার যেগুলো বললেন একদম আমিও একমত যে তোমার বোর্ড ওয়ার্ক, তারপরে তোমার লেভেল অফ কনফিডেন্স সব কিছুই ঠিক আছে। শুধু একটা বিষয় বলবো যে স্যার স্পেলিংটা প্রতিলিপিকরণ একটু বানানটা দেখে নেবে বাংলাতে, ঠিক আছে? ওটা পয়ে দীর্ঘই না পয়ে হ্রস্বই, ওটা একটু দেখবে, ঠিক আছে? কারণ ওখানে বানান ভুল করলে কিন্তু হবে না, এইটা প্রথম কথা, ঠিক আছে? স্যার বাংলাতে স্যার খুবই সমস্যা আমার, তো তাহলে তুমি প্র্যাকটিস করে ওটা হ্যাঁ 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 তাহলে তুমি যাই হোক ওটা হচ্ছে তোমার ইংলিশে তোমাকে ওটা লিখে দেবে যে ডিএনএ রেপ্লিকেশন, আর রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বানানটা হচ্ছে পয়ে হ্রস্বই, ঠিক আছে? এইটা একটা ব্যাপার, স্পেলিংটা তোমার এটা বললাম। আর সেকেন্ড হচ্ছে যেহেতু টাইম কম, তাহলে তুমি কি করবে, তুমি যে কোনো একটা মানে তুমি তো এটা বললে যে সেন্ট্রাল ডগমা যেরকমভাবে তুমি শুরু করলে খুব ভালো, তুমি বলবে যে সেন্ট্রাল ডগমা রেপ্লিকেশনের 3টে স্টেজে প্রধানত হয়। একটা হচ্ছে ইনিশিয়েশন, একটা এলঙ্গেশন, এবং এলঙ্গেশনটাকে তুমি গ্রোথ বলেছো, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রসেসটা হবে এলঙ্গেশন। কি বললাম বুঝতে পেরেছো? তুমি বলেছো গ্রোথ, এটা একটুখানি মাথায় রাখবে। সুতরাং প্রসেসটা কিন্তু এলঙ্গেশন আর একটা টার্মিনেশন। তাহলে তুমি ইনিশিয়েশনটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? তুমি এটা বলবে যে ওয়েল বিগান ইজ হাফ ডান, আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি হয়, তাহলে যে এলঙ্গেশন আর টার্মিনেশনটা তুমি না বললেও সেক্ষেত্রে তাদের আর অতটা অসুবিধা হবে না। তুমি বলবে যে সেই কারণের জন্য আমি আজকে পড়াবো যে ডিএনএর রেপ্লিকেশনের ইনিশিয়েশন প্রসেস সম্পর্কে আমরা পড়াবো। এবার ইনিশিয়েশন প্রসেস যখন বলবে, তুমি যে এনজাইমের এগুলো বললে সেটা বলবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুটো পোর্শন অ্যাড করবে, একটা ডিএনএ এ আর একটা ডিএনএ বি প্রোটিন, ঠিক আছে? এবং 9 মার আর 13 মার এই দুটো থেকে শুরু করবে। তুমি বলবে প্রোক্যারিওটিক কোষে যে অরিজিন অফ রেপ্লিকেশন, তো অরিজিন অফ রেপ্লিকেশনে দুটো রিজিয়ান্স থাকে যেগুলো হচ্ছে কনজারভেটিভ রিজিয়ান, একটা হচ্ছে 9 মার আর একটা 13 মার। এবং 9 মারে কোনটা যুক্ত হলো ডিএনএ প্রোটিন, আর তারপরে 13 মারে কোনটা যুক্ত হলো, তার ফলে ওটা খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পরে তারপরে যে এনজাইমের কাজগুলো তুমি স্টেপ বাই স্টেপ বলবে, দেখবে যে তোমার 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আর এলঙ্গেশন টার্মিনেশন অত আর এ করার দরকার নেই, বলবে তাহলে পরের ক্লাসে আমরা এলঙ্গেশন এবং টার্মিনেশন দেখব, বা এইটুকুই বলবে যে এলঙ্গেশন প্রসেস। আর ঠিক আছে, এইটাই মানে ইনিশিয়েশন প্রসেসটাই তুমি করো, তাহলেই দেখবে যে ইনিশিয়েশন, এবং এটা নাম দেবে যে প্রারম্ভিক দশে, এবং তার সঙ্গে সঙ্গে এনজাইমের ভূমিকা, উৎসেচকের ভূমিকা এবং ইনিশিয়েশন প্রসেস, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? কন্টেন্ট তোমার চেঞ্জ করার দরকার নেই, ইনিশিয়েশন এবং তার সঙ্গে সঙ্গে এনজাইমের রোল অফ এনজাইম, এইটুকু বলবে। আর বাকি তুমি যেভাবে বলেছো খুব সুন্দরভাবে বলেছো, আমাদের ভালো লেগেছে, আমাদের একটুও বোরিং লাগেনি, শুনতে ভালো লেগেছে। এটাই একজন টিচারের সব থেকে বড় গুণ, ঠিক আছে? তাই তো স্যার? হ্যাঁ বলো বলো বলো। এইখানে ধরুন যে প্রোক্যারিওটিকের এইখানে প্রত্যেকটা যেমন হেলিকেজের নাম রয়েছে, হেলিকেজ লোডারের নাম রয়েছে, পলিমারেজ 3 এটা তো এটাই রয়েছে, গাইরেজের ওখানে টপো আইসোমারেজ 1 2 রয়েছে, তো এগুলো এনজাইম উল্লেখ করে বলবো তাহলে? না না, টাইপগুলো তুমি বলার সময় পাবে না, ঠিক আছে? এই যে টোপো আইসোমারেজ, গাইরেজ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে? তাহলে ওখানে যখন বলবে সেটাকে তুমি শর্ট ফর্মেও দিয়ে দিতে পারো। তাহলে ডিএনএ পলিমারেজ 3 যেমন তুমি পুরোটা লিখছো, ওখানে ইংরাজিতে লিখে দেবে ডিএনএ পল 3, ঠিক আছে? এইভাবে লিখে দেবে, তাহলে ওনারা বুঝে যাবেন। কি বললাম বোঝাতে পেরেছি? আর বাংলাতে যদি লিখতে অসুবিধা হয়, ইংরাজিতে ওগুলো লিখবে, ওটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ,
মানে আপনি বলেছিলেন বাংলার কথা না, তার জন্য হ্যাঁ, প্রচুর হ্যাঁ। প্র্যাকটিস করেছি। ইংলিশ হলে তো বোর্ড ওয়ার্ক খুবই ফাস্ট হতো, শর্ট ফর্মে লেখা হতো, এবার হ্যাঁ, আমি হ্যাঁ। কনফিউজ হয়ে গেছি হুম, অনেকটাই। হুম। হ্যাঁ, তুমি কিছুটা ইংরাজিতে লিখবে, ইংরাজিতে লিখলেও অসুবিধা হবে না। ঠিক আছে? এবার ওনারা যদি বলেন যে আপনি তো বাংলা মিডিয়াম স্কুলে পড়াবেন, তাহলে ইংরাজিতে লিখছেন কেন? তখন তুমি বলবে যে স্যার আমি ওদেরকে বলে দেব যে বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টার্মিনোলজিগুলো ইংরাজিতে পড়াটাই বেটার হবে। তোমাদের প্রশ্ন তো বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে, সুতরাং কোনো বাংলা যদি আমার পড়ানো থেকে বুঝতে না পারো, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমরা দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এতে তোমাদের আরো ইজি হবে। কি বললাম বোঝাতে পারছি? এনজাইমের নামগুলো ইংরাজিতে লিখবে, কোনো অসুবিধা হবে না। মানে যারা এক্সপার্ট হবেন তারা বুঝতে পারবেন যে কেন তুমি লিখছো। তাই তো স্যার? একদম একদম মানে হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে টার্মিনোলজি বাংলা করাটা খুব টাফ। হ্যাঁ, হ্যাঁ, টার্মিনোলজিটা টার্মিনোলজি শব্দটাই নিজেই একটা ইংরেজি শব্দ। এটাই বলছি। ঠিক আছে। আর ভেরি গুড মানে আমি ওর হুম। ফুললি সাকসেসের মানে খুব আশা আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে। আচ্ছা, আচ্ছা। Thank you, sir. ঠিক আছে। ঠিক আছে স্যার। একটা স্টেজই বলবো তাহলে, initial একটাই স্টেজ বলবে, একটাই স্টেজ বলবে এবং স্ক্রিপ্টটা লিখে নেবে। ঠিক আছে? আমি যেটা বললাম ওখানে যোগ করবে, শুধু 13 মার আর 9 মারটা যোগ করে দেবে। ঠিক আছে? ইনফরমেশন পেয়ে যাবে, দেখবে। হ্যাঁ, আচ্ছা স্যার, ও শবনম যেহেতু চলে যাবে, একটু ওকে কত মার্কস দেওয়া যেতে পারে আপনি বলুন স্যার। আমি 10 এ যদি হিসাব করো 7 প্লাস পাবে, 7 প্লাস। আচ্ছা, আচ্ছা। আমি 8 ভেবেছিলাম। হাই মার্কস 7 প্লাস হচ্ছে হাই মার্কস, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা। 7 থেকে আসে মানে 8 ও দেওয়া যায় ওকে, 8 ও। ঠিক আছে স্যার, ঠিক আছে শবনম। হলো কোন গাছের উপর পরীক্ষা করে দেওয়া হয়েছিল? মটর গাছের উপর। বাহ, ভেরি গুড। তো মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন সূত্র দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে ল অফ ডমিনেন্স, মানে প্রকটতার সূত্র। ঠিক আছে? প্রকটতার সূত্র মানে কি? যে যে বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা মিলন ঘটাই, সেক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা সবসময় প্রকাশ পাবে, মানে হেটেরোজাইগাস কন্ডিশনেও যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, সেটাকে বলা হবে ডমিন্যান্ট ক্যারেক্টার। ধরা যাক একটা হাইটের ক্ষেত্রে আমরা নিলাম ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি এটা কি ডিনোট করে? এটা হচ্ছে যে লম্বা উদ্ভিদ হবে। আর স্মল টিটা হচ্ছে যে এটা হচ্ছে বেটে উদ্ভিদ হবে। এগুলো আমরা আগের দিনকে ডিসকাস করেছিলাম। তো ক্যাপিটাল টি স্মল টি এই ধরনের যখন অপত্য তৈরি হবে, জিনোটাইপ যুক্ত অপত্য, সেক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? ক্যাপিটাল টির ক্যারেক্টার বা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তো তাহলে এই ক্যাপিটাল টিটা এর উপরে ডমিনেট হচ্ছে, সেই কারণে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে যে ল অফ ডমিনেন্স। তো মেন্ডেল এই সূত্রটা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেন যে এই ল অফ ডমিনেন্সের সূত্র কিছু কিছু উদ্ভিদ প্রাণী মেনে চলে না। সেক্ষেত্রে এর কিছু ব্যতিক্রম আছে। কটা? দুটো। আর স্মল আর আছে কটা? একটা। এক্ষেত্রে জিনোটাইপিক রেশিও কত হবে? 1:2:1। ভেরি গুড। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট ডমিনেন্স, যেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে মেন্ডেলের প্রকটতার সূত্র মেনে চলছে না, সম্পূর্ণ একটা অন্য রঙের ফুল এখানে তৈরি হচ্ছে। তো এই ঘটনাটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স বলা হচ্ছে। ডমিনেন্ট ক্যারেক্টার পুরোপুরি প্রকাশ করতে পারছে না, রিসেসিভের সাথে মিশে সেটা একটা ডিফারেন্ট একটা কালার তৈরি হচ্ছে। তো আজকে পড়া সবাই নিশ্চয়ই বোঝা গেছে। কে কে বুঝতে পারোনি আমাকে একটু বলো। সবাই বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ওকে, থ্যাংক ইউ। করতে পারছি না। হ্যাঁ স্যার, মানে ওই বোর্ডটা টাঙানোর মতন জায়গা ছিল না। দাঁড়িয়ে করলে কি হয়, মানে দাঁড়িয়ে তো আমাদের পড়াতেই হয়। দাঁড়িয়ে করলে হ্যাঁ, ইভেন দাঁড়িয়ে যদি ফোনে কারোর সঙ্গে আমি কথা বলি, আমার কনফিডেন্স লেভেল বাড়ে। তার বসে থাকা চাই। তো ন্যাচারালি দাঁড়িয়ে পড়ানোর মজাই আলাদা। তো
তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ালে আমি বুঝতে পারতাম যে বোর্ড ওয়ার্কে বোর্ডে অ্যাকচুয়ালি বোর্ড যখন আমরা লিখবো একটা সাইডকে আমরা বিএডে পড়েছি, বোর্ডটা যত আড়াল করে না লিখি, একটু সাইড করে একটু সাইড করে লেখা, সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা, যাতে স্টুডেন্টসরা দেখতে পায় আমি যা কি লিখছি ইত্যাদি। আর একটু প্লিজেন্টলি প্রেজেন্টেশনটা করতে হবে, মানে যেন স্টুডেন্টরা স্যার টিচারকে নেন তারা মনের থেকে। শুধু আমি পড়াতেই পারি, অনেক কিছুই পড়িয়ে দিতে পারি, কিন্তু সেটা তারা কতটা গ্রহণ করছে সেটা ইন্টারেক্টিভ মোডে গেলে পরে বোঝা যায় যে স্টুডেন্টদের মধ্যে এনগেজমেন্ট কতটা আসছে, তারা কিছু উত্তর দিচ্ছে কিনা ইত্যাদি। সেটা তো সেটাকে করতে গেলে যেটা করতে হবে সেটা তো আর একটু আমার মনে নেই এটা। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে মানে সঙ্গীতের সম্বন্ধে বেশি কিছু আজকে অন্তত এই পরিপ্রেক্ষিতে স্যারই বলতে পারবেন বেশি, আমার খুব বেশি আজকে আমি জায়গা পাচ্ছি না বলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সঙ্গীতাকে আগে বলি প্রথম, সেটা হচ্ছে যে সঙ্গীতা একজন স্যার খুব সিরিয়াস টিচার, তাই তো? কিন্তু হ্যাঁ, কিন্তু হচ্ছে বায়োলজিতে একটু তোমাকে স্যার যেটা বললেন আর কি, যে বায়োলজিক্যাল সায়েন্সের টিচাররা অনেক ফ্রি মাইন্ডেড, একটু খোলামেলা হয়, তো স্টুডেন্টসকে সেটা দেখাতে হবে। মানে তুমি যখন পড়াচ্ছ না একদম প্রচণ্ড সিরিয়াস হয়ে যাচ্ছ, মানে এক্সেসিভ সিরিয়াসনেসটা চলে আসছে, সুতরাং সেটা যাই হোক সেটা একটু হেসে বলতে হবে। আর একটা বিষয় বলি যে তুমি এই যে এটা পিজি লেভেলের জন্য করেছো না 9-10 লেভেলের জন্য? পিজি লেভেলের জন্য করেছি। হ্যাঁ, আমার মনে হয় তুমি স্কুলে পড়াও, যাই হোক কিছু একটা পড়াও বা স্কুল এতে আছো, তাই তো? হুম। আচ্ছা, তো পিজি লেভেলের জন্য আমার মনে হয় এর থেকে আরো ভালো টপিক ছিল, যেমন হচ্ছে তোমার প্লিওট্রপি, এটা তুমি দিতে পারতে, ঠিক আছে? অথবা তোমার পলিজেনিক ইন্টারাকশনটা একটু লেন্দি হয়ে যাবে, মানে প্লিওট্রপিক এফেক্ট, বা যদি মেন্ডেলিয়ান জেনেটিক্স এক্সেপশন অফ মেন্ডেলিজম থেকে যদি হয়ও, তাহলে প্লিওট্রপিক এফেক্ট, অথবা হচ্ছে তোমার কোডমিনেন্স, মানে ইনকমপ্লিট ডমিনেন্সটা যখন বলছো তার সঙ্গে সঙ্গে তুমি যদি ইনকমপ্লিট ডমিনেন্স যদি দিতেই চাও, তাহলে একসঙ্গে দুটো দাও, একটা ইনকমপ্লিট ডমিনেন্স আর একটা কোডমিনেন্স, ঠিক আছে? কি বললাম বোঝাতে পারছি? কারণ ইনকমপ্লিট ডমিনেন্সটা টোটালি 9-10 লেভেলে আছে, মানে ক্লাস 9-10 ওটা 10ম শ্রেণীতে পড়ানো হয়। প্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বিষয়টা বললাম। আর সেকেন্ড যেটা তোমাকে বলার, মানে তুমি পড়াও যদিও খুব ভালো টিচার, যাই হোক, কিন্তু যখনই আমরা এক্সেপশন অফ মেন্ডেলিজম বলবে, তুমি যখনই তোমার ইনকমপ্লিট ডমিনেন্স তুমি যখন যেটা বলছো আর কি, সেটা যখনই বলবে প্রথমে আগে বলবে যে কেন এক্সেপশন অফ মেন্ডেলিজম। তুমি যদি একটু প্রশ্ন ঘাঁটো তাহলেই কি দেখতে পাবে, অনেক প্রশ্ন থাকে যে অসম্পূর্ণ প্রকটতাতে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও কত। F2 জেনারেশনে দুটোই কিন্তু 1:2:1, এটাই কিন্তু এক্সেপশন অফ মেন্ডেলিজমের অন্যতম প্রধান কারণ। সুতরাং তোমাকে শুরু করতে হবে এখান থেকে। আমি কি বললাম বোঝাতে পেরেছি? অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল সূত্রের এই কারণের জন্যই ব্যতিক্রম, কারণটা হচ্ছে এটাই অসম্পূর্ণ প্রকটতাতে F2 জেনারেশনে ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও 1:2:1 হয়। তারপরেই স্টুডেন্টসদেরকে বলবে আচ্ছা তোমরা কি বলতে পারবে যে মেন্ডেলের এক সংকর জননে তাহলে রেশিও কত ছিল? একদম ঠিক বলেছে, 3:1 আর 1:2:1, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সেই জন্যই অসম্পূর্ণ প্রকটতা একটা এক্সেপশন অফ মেন্ডেলিজম। এবং সহপ্রকটতাতেও একই ঘটনা ঘটে। এবার আমরা দেখব যে অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা কি, তারপরে তুমি শুরু করো। কি বললাম বোঝাতে পারছি? ওই জায়গাটা তুমি একদম বাদ দিয়ে দিয়েছো। হ্যাঁ, তারপরে তোমার বলার প্লাস হচ্ছে, হ্যাঁ সব থেকে আমার যেটা ভালো লেগেছে তোমার হাতে বিশাল স্পিড, ঠিক আছে? তুমি যে একটা মানে একটা বাঁদিক থেকে ডান দিকে লিখলে প্রচন্ড স্পিডে তুমি লিখেছো, ওইভাবে বসে বসে স্যার যেটা বললেন, এটা খুব ভালো একটা দিক। কিন্তু তুমি ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্স দুটোকে একসঙ্গে করো, ঠিক আছে? যদি করতেই হয়, হ্যাঁ, তাহলেই তোমার মোটামুটি হবে। আর বলার যে স্টাইল এগুলো মোটামুটি ঠিকই আছে, একটু হাসি হাসি মুখ করে একটু বলতে হবে, হ্যাঁ, মানে আর একটু লিভিং করতে হবে তোমাকে ক্লাসটাকে, এটাই বলার আর কি, ঠিক আছে? এখনো মনে হয় তুমি প্রচন্ড সিরিয়াস হয়ে আছো, যাই হোক আর একটু লিভিং করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলেই হবে। আমার মুখটা একটু সিরিয়াস না না, মুখটা সিরিয়াস ঠিক আছে, কিন্তু দেখো স্টুডেন্টসদেরকে আমি সবাইকেই বলছি এটা, এদের তোমাদের প্রত্যেককেই বলছি যে বায়োলজিতে টিচাররা দেখবে যে সবসময় অনেক ফ্রি মাইন্ডেড হয়। যারা ফিজিক্সের টিচার, ম্যাথের টিচার, তাদের দেখলে আমরা ভয় পাই, কিন্তু বায়োলজির টিচারদেরকে স্টুডেন্টসরা অনেক আপন ভাবে, ঠিক আছে? অনেক কথা আছে তারা বায়োলজির টিচারকে তারা বলে ফেলে, তো সেটাও যারা ইন্টারভিউ নেবেন তাদেরও সাইকোলজিতে এটা প্লে করবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটু
তোমার নেচারকে তো আর 2-3 দিনের মধ্যে চেঞ্জ করা যাবে না, বা 1 সপ্তাহের মধ্যে। সুতরাং একটুখানি তোমাকে ক্লাসটাকে লিভিং করতে হবে, আর টপিকটা তুমি ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে মানে না থেকে আটকে না থেকে ইনকমপ্লিট আর কোডমিনেন্স নিয়ে বলবে। আর একটা জিনিস বলবে এখানে, ইন্ট্রাজেনিক ইন্টারাকশন, এটা কিন্তু ইন্ট্রাজেনিক ইন্টারাকশন, ঠিক আছে? কি বললাম ওটা বুঝতে? আমি বলতে ভেবেছিলাম যে ইন্টারজেনিক ওটা, হুম। কিন্তু আমি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আমি প্রথমেই হ্যাঁ। ভেবেছিলাম যে ওই ক্রোমোজোমাল ওটা দিয়ে শুরু করব, হ্যাঁ, কিন্তু তারপরে অনেকটা লেন্দি হয়ে হ্যাঁ, যাচ্ছে ওটা তুমি তাহলে বলতে। যেভাবে দাঁড় করাবে তোমার স্ক্রিপ্টটাকে, তুমি যেটা বললাম যে প্রথমেই যে কেন এক্সেপশন অফ মেন্ডেলিজম, সুতরাং আজকে আমরা পড়বি ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সে যেহেতু একই লোকাসের মধ্যে দুটো জিন থাকে, তাহলে এক্ষেত্রে জিনগুলো দুটো জিনই প্রকাশ পায় কিন্তু লেস দেন 100%, সেই জন্য এরা অসম্পূর্ণ প্রকটতা। আর কোডমিনেন্সে দুটো জিনই প্রকাশ পায়, তারা কিন্তু 100% প্রকাশ পায়। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্সে তুমি রেড আর হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার নিয়ে পিঙ্ক আমরা পাচ্ছি, তার মানে রেড আর হোয়াইট প্রকাশ পাচ্ছে বাট 100% নয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি এনিম্যালের এবার এখানে উদাহরণ দাও, কোডমিনেন্সে দুটো জিনই প্রকাশ পায় 100%, যেমন রেড আর হচ্ছে হোয়াইট যে কাউ, তাদের যে কালার যেটা হচ্ছে রোয়ান কালার, সেখানে রেড আর হোয়াইট দুটোই কিন্তু 100% প্রকাশ পায়। সুতরাং এইভাবে দুটোকে পাঞ্চ করে বলো, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? একটু স্ক্রিপ্টটা লিখে নেবে, লিখে নিয়ে 5 মিনিটের মধ্যে আরো 2-4 বার প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এছাড়া তোমার বলা, তোমার হাতে তোমার যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, তোমার হাতের লেখা স্পিড, আর হচ্ছে যারা ইন্টারভিউ নেবেন, ঠিক আছে, তারা বুঝতে পারবেন যে তুমি পড়াও, তোমার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আমি তোমাকে বললাম তুমি নিশ্চয়ই কোথাও পড়াও, ঠিক আছে? আর সঙ্গীটাকে আমি আর কয়েকটা বলি যে এখন তো আর ওইগুলো চেঞ্জ করা যাবে না। হুম 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 এখন ওই কিছু যদি মানে ইনপুট করতে হয় বা কিছুকে যোগ করা, কিছুকে বিয়োগ করা, সংযোজন বিয়োজনের ব্যাপারটা যদি থাকে, হ্যাঁ, সেটা ছাড়া নেচার চট করে মানুষের বদলানো যায় না। না না, এছাড়া নেচার, হ্যাঁ, নেচারটা বদলানো যায় তো না, অসুবিধা নেই, তো অসুবিধা নেই। ওটা আমি অসুবিধা আমি নেই। তো হুম হুম, বসে বলে আমি তো দাঁড়িয়ে দেখার মধ্যে আমার পার্সোনালিটি দেখছি, হ্যাঁ 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 স্টাইল দেখছি, হ্যাঁ তার মধ্যে কনফিডেন্স দেখছি, এগুলো আমি দেখছি। হ্যাঁ সেই হ্যাঁ। দিন বসে থাকলে আমি এটা বুঝতে পারলাম না, এই জন্যই কথাটা বলেছি, আর কিছু না। না না, সেটা হ্যাঁ, ঠিক আছে। আর সঙ্গীতার যেটা বলছিলাম আর কি, যে তোমার পড়ানোর যে মানে ফ্লুয়েন্সি, একটা বায়োলজি টিচারই এটা বুঝতে পারবে স্যার, ঠিক আছে? ওর যে ফ্লুয়েন্সি আছে, তার মানে ওর সাবজেক্টে প্রচন্ড দখল আছে, এইটা হচ্ছে আমি বলতে পারি। এবং হচ্ছে যে যেভাবে রিপ্রেজেন্ট করলো ব্যাপারটাকে, মানে কনফিডেন্সের সঙ্গে, তোমার বিশাল কনফিডেন্স আছে এবং তোমার এক্সপিরিয়েন্স আছে পড়ানোর, এটা দেখলেই তোমাকে বোঝা যায়, ঠিক আছে? দেখো, আমি তোমাকে তো মানে এমনি ঠিক আছে, কিন্তু আমি যেগুলো বলছি বুঝতে পারছো তো? আগের দিনে পড়া কি কোনো কনফিউশন আছে? থাকলে বলো, আমরা ক্লিয়ার করে আজকের টপিকে যাব। শ্রেণী, বিষয়, আচ্ছা আজকে আমরা তাহলে কি পড়বো, তাই তো? ধরে নেওয়া যাক আমি কিছু নোটস দিলাম তোমাদের, হ্যাঁ, 30 পাতার একটা নোটস দিলাম এবং বললাম তোমরা এটা কপি করে আমাকে কালকেই ফেরত দেবে। তোমরা এতজন আছো ক্লাসে, তাহলে কি করে কপি করবে? অবশ্যই জেরক্স করবে, তাই তো? জেরক্সের মাধ্যমে খুব অল্প সময়ে আমরা অনেকগুলো কপি পাবো। ঠিক এরকমই বায়োটেকনোলজিতে একটা জেরক্স মেশিন আছে। তাকে কি বলা হয় জানো? যে পদ্ধতিতে অল্প সময়ে আমরা অনেক ডিএনএ কপি পাই তাকে বলা হয় পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই পদ্ধতির মাধ্যমে কোষের বাইরে অল্প সময়ে আমরা অনেক ডিএনএ প্রতিলিপি পেতে পারি, ঠিক আছে? বিজ্ঞানী ক্যারি মুলিস এটি প্রথম আবিষ্কার করেছিলেন এবং এটা এতটা গুরুত্বপূর্ণ সেই জন্য তিনি কিন্তু 1993 সালে নোবেল প্রাইজও পান। তো এটা একটা নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে করা হয় যার নাম হলো থার্মাল সাইক্লার। কি বললাম যন্ত্রটার নাম? থার্মাল সাইক্লার। আচ্ছা, এবার চলে আসি এর উপকরণে। পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে কি কি উপকরণ প্রয়োজন? প্রথমেই আমাদের যেটা প্রয়োজন কি বলতো? অবশ্যই আমাদের একটা ডিএনএ টেমপ্লেট প্রয়োজন, যেটা আমরা কপি করব, তাই তো? তারপরে প্রয়োজন আমাদের ট্যাগ পলিমারেজ।
এটা একটা বিশেষ ধরনের পলিমারেজ যেটা অনেক উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে এবং এটা থার্মাস অ্যাকোয়াটিকাস নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা আমরা পেয়ে থাকি। নেক্সট কি দরকার? অবশ্যই একটা প্রাইমার দরকার, যেহেতু এটা ওয়ান টাইপ অফ রেপ্লিকেশন। প্রাইমার হিসেবে এখানে কে কাজ করে? অলিগোনিউক্লিওটাইড কাজ করে। আর কাঁচামাল হিসেবে আমাদের কি প্রয়োজন? DNTPS মানে ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট। কি কি ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগে সেটা আমি বলবো না, তোমরা পাশে লিখে নাও, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ডিএনএ তৈরি করতে কি কি নিউক্লিওটাইড প্রয়োজন। আচ্ছা, 5 নম্বর কি লাগে? বাফার। এই বাফারটা কোথায় থাকে? এই বাফারটা থার্মাল সাইক্লারের যে বিক্রিয়া কেন্দ্র বা বিক্রিয়ার যে টিউব সেখানে থাকে, তার সাথে আমাদের লাগছে Mg2+। এটা ট্যাগ পলিমারেজের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই গেল উপকরণ। এবার এটাকে আমরা এরা কিভাবে পিসিআরটা কমপ্লিট হয় বা পদ্ধতিটা আমরা একটু দেখে নিই, কেমন? খুব 5 মিনিট। তাহলে একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগছে 5 মিনিট, এবং প্রতি সাইকেলে আমরা কিন্তু গুণিতক হারে ডিএনএ প্রতিলিপি পাবো। তাহলে বুঝতেই পারছো কত কম সময়ে কত বেশি পরিমাণে ডিএনএ আমরা কিন্তু পেলাম। তাহলে এই পুরো পদ্ধতিটা হচ্ছে পিসিআর। আচ্ছা, বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই অবধি রইলো। ঠিক আছে, এরপরে তানিয়ার আছে। আর কি কি বললো ওখানে পিন করে মেসেজ পাঠিয়েছে একটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, ও তানিয়ারটা চেক করতে বললে হ্যাঁ আমি বলেছি হ্যাঁ, এরপরে তানিয়াই আছে। হ্যাঁ স্যার বলেন। ওকে, পাপিয়া হ্যাঁ, পাপিয়া হুম। ওকে হুম পাপিয়া পাপিয়া প্রথম কথা হচ্ছে যে মানে বোর্ডার তো কথা মানে ওইটার বিস্তারিত তথ্য তো স্যার বলবেন, বিষয়টা সাবজেক্টের বিষয়। আর প্লিজার পার্সোনালিটি ইত্যাদি ইত্যাদি যেগুলো যেগুলো সেগুলো ঠিকই আছে। আর এটা সাবজেক্টের গভীরে তো আমি ঢুকতে পারছি না, স্যার ঢুকবেন। শুরুটা লিঙ্ক করা দুটো, একটা আগের দিনের পাঠদানের সঙ্গে আজকের পাঠদানের লিঙ্ক আপ কোথাও একটা যেন আমার মনে হলো যে ওইটা একটু বাড়ানোর দরকার। তো সেটা করলে একটু ভালো হয়। আর বাদ বাকিগুলো মোটামুটি ও ঠিকই আছে। কারণ এই বিষয়ে স্যার বলুন যে ওর যে টপিক, বিশেষ করে আমি ওই টপিকটা নিয়ে বেশি শুনতে চাইছি আপনার কাছ থেকে। টপিকটা যেটার উপরে বললো সিআর, সেইটা কতটা প্রেজেন্ট করতে পারলো সেটা নিয়ে একটু। আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ স্যার যেটা বললেন যে একদম দেখো, প্রথম কথা স্যার ও যে মানে স্টার্টিং যেটা করলো, প্রথমেই যখন শুরু করলো যে জেরক্স মেশিন দিয়ে, তার আগে স্টার্টিংটা মানে স্যার যেটা বলতে চাইছিলেন, অভিজিৎ স্যার যেটা বলছেন তোমাকে পাপিয়ে ভালো করে শুনবে। আগের পড়ার সঙ্গে হ্যাঁ মানে ইন্ট্রোডাকশন তোমার, দেখো তোমার স্টার্টিংটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। প্রথম কথা যেটা স্যার বললেন সেটার সঙ্গে আমিও সহমত, যে স্টার্টিং আমরা যখন করব পূর্ব পাঠের সঙ্গে তোমাকে কানেকশন করতে হবে, প্রথম এটা স্টার্ট। ঠিক আছে, আজকে আমরা পড়বো ডিএনএ মানে পলিমারেজ চেইন রিয়াকশন। তো এক্ষেত্রে তোমরা তারপরে তোমাকে এটা বলতে হবে যে একটু ডিএনএ সম্পর্কে কি তোমরা, বা ডিএনএর প্রতিলিপিকরণ যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটার নাম কি। একদম তুমি ঠিক বলেছো, রেপ্লিকেশন। ঠিক আছে, তারপরে তুমি যে জেরক্স মেশিনের কথা বললে, তো সেইভাবে মোটামুটি করতে পারো। অথবা জেরক্স মেশিনের সাহায্যে তুমি যে বললে যেটা স্টার্টিংটা যেটা করলে, যখনই ওটা বলছে তখনই কি হচ্ছে যে স্টুডেন্টসদের মধ্যে একটা যেটা বলছিলাম, তোমার শুরুটা মানে পাঠদানের শুরুটাকে দুটো ফেজে ভাগ করছে। একটা হচ্ছে আগের পার্টের সঙ্গে কানেকশন, সেটাতে একটুখানি ল্যাকুনা ছিল। আর সেকেন্ড যেটা তুমি যে পিসিআর যেটা শুরু করলে, প্রথম যেটা শুরু করলে ওইভাবেই শুরু করবে। এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হবে। তুমি এইভাবে শুরু করো যে তোমরা সবাই জেরক্স মেশিনের নিশ্চয়ই নাম শুনেছো বা করেছো তোমরা জেরক্স। সেক্ষেত্রে কি করা হয়, একটা পাতাকে জেরক্স করে অনেকগুলো কপি করা হয়। তো সেই কপি করার পদ্ধতিটার নাম বলতে পারবে? বলবে হ্যাঁ একদম ঠিক বলেছ, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু রেপ্লিকেশনের থেকেও মানুষ হচ্ছে, এটা তো রেপ্লিকেশন তো একটা ন্যাচারাল প্রসেস, তাহলে মানুষের দ্বারা যে প্রসেসটা যেটা সম্পন্ন হয় তো সেটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। আজকে আমরা পড়বো বায়োটেকনোলজির ইম্পর্টেন্ট একটা অংশ, পলিমারেজ চেইন রিয়াকশন। এইভাবে শুরু করবে। ঠিক আছে পাপিয়া, কি বললাম বোঝাতে পেরেছে?
কিন্তু ওইটা বলবে, কারণ তোমার স্টার্টিংটা আমার ওই দিক থেকে আমার একটু স্যার ইউনিক লেগেছে, কিন্তু আগের পড়ার সঙ্গে কানেকশন ছিল না, এইটা স্যার বললেন, এটা একটা ব্যাপার। সেকেন্ড যেটা, পিসিআর যখন পড়বে প্রথমেই যে কোনো টপিক তোমরা যখন বলবে তার ইউটিলিটিটা একটু বলে দেবে, যে পিসিআর আমরা এই কারণের জন্যই করি, যখন খুব কম পরিমাণে ডিএনএর কম সময়ে তার সংখ্যা যে বাড়ানোর প্রয়োজনে প্রধানত আমরা পিসিআর করি, সুতরাং পিসিআর এর প্রথম ইউটিলিটিটা বলবে, এটা হয়ে গেল। সেকেন্ড যেটা পিসিআর, তারপরে তুমি স্টেপটাতে চলে এসো, থার্মাল তুমি মেনলি যেখানে মানে তুমি যেখানে মেনলি করেছো আর কি, ফোকাসটা যেটা করেছো থার্মাল সাইক্লার দিয়ে যে যন্ত্রটা বললে, তো সেখানে তুমি ফোকাস করেছো। আমি বলছি ওইখানে নয়, তুমি প্রথমে একদম ছবি দিয়ে শুরু করো, ঠিক আছে? আর ট্যাগ পলিমারেজের উল্লেখটা তোমার সেরকম ভাবে ছিল না, ট্যাগ পলিমারেজের ইউটিলিটিটা কোথায়, আমি কি বললাম বোঝাতে পেরেছি পাপিয়া? হ্যাঁ তুমি একদম শুরু করো, ছবিটা দিয়ে শুরু করো, ওইটা তুমি বললে। তারপরে ডিএনএর কিভাবে প্রতিলিপিকরণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব। এই যে পদ্ধতিটা, এটা তো মানুষ তার জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছে, এবার যন্ত্রটা বলবে, সেই যন্ত্রটার ডিসক্রিপশন দেওয়ার দরকার নেই, এই স্টেপগুলো বললেই হবে। তাহলে কিভাবে কন্টেন্টটা দাঁড় করাবে বোঝাতে পেরেছি পাপিয়া? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আর একটা বিষয় বলি স্যার, তোমার হাতের লেখাটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে ওর হাতের লেখাটা। বোর্ডে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখো, তাহলে ওনারা যে 5 মিনিট সময় দিয়েছেন সেটা মানে ওনাদের অতটা বোরিং লাগবে না। তুমি খুব সুন্দর হাতের লেখা, আর তোমার যে ডিএনএ আঁকার যে টেকনিকটা আমি তোমার থেকে শিখলাম, দুটো চক দিয়ে তুমি খুব সুন্দরভাবে মানে দুটো পেন দিয়ে, আমার খুব ভালো লেগেছে। তোমার হাতের লেখাটা ভালো লেগেছে, কিন্তু ছবি আমার মনে হয় মোস্ট প্রবাবলি তুমি ছবি আঁকো, তো সেই হিসাবে তোমাকে বলবো যে ছবি দিয়ে করো, তোমার যেটা স্ট্রং পয়েন্ট। আর ওই যন্ত্রটা নিয়ে অত বলার দরকার নেই, তুমি প্রসেসটা মেনলি বলো। আর অবশ্যই কিন্তু ট্যাগ পলিমারেজের উল্লেখটা রাখবে, তোমার টপিকটা এমনি ভালোই আছে। ঠিক আছে পাপিয়া? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে। আমি যেগুলো ছোট ছোট চেঞ্জের কথাই আমি হুম বলছিলাম, হুম 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 মানে যেটা আপাত দৃষ্টিতে একজন মানে আমি সবাইকে বলি আমি 25 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে? মানে এখানে যারা আছে মানে তাদের অনেকেই আমার স্টুডেন্টের থেকেও ছোট তারা। হুম 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 হ্যাঁ স্যার। Actually মানে সেটা বড় কথা না, তো ওই আর কি যা হয় দেখে আপনারা যে বুঝতে পারি হুম যে ব্যাপারটা কি। ওর একটা যেটা ওর নিজের মধ্যে প্লিজেন্ট একটা পার্সোনালিটি হুম হুম বাই ডিফল্টের মধ্যে আছে। হ্যাঁ বাই ডিফল্ট আছে, হ্যাঁ বাই ডিফল্টের প্লিজেন্ট পার্সোনালিটি আছে, সেটাকে তো আমার মনে হয়েছে যে এই ছোট ছোট কোথাও তো ল্যাক হচ্ছে মানে বোর্ডে। হুম 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 ওটাই বলছি যে ওই যে প্রথমে ওই থার্মাল সাইক্লারটা দিয়ে বলতে গিয়ে ওখানেই ল্যাকটা হয়েছে। আদারওয়াইজ তুমি একদম যেটা বললাম যে ছবি দিয়ে এটাকে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে পাপিয়া? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার আমি কি আরেকটা ডেমো ভিডিও করে পাঠাবো তাহলে কারেকশন গুলো করে? কারেকশনগুলো আর পাঠানোর দরকার নেই, তুমি কন্টেন্টটা করে আমাকে একবার পাঠিয়ে দেবে, ঠিক আছে? লিখে পাঠিয়ে দেবে, আর কষ্ট করে ভিডিও না করলেও হবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, তোমার এমনি বলা এগুলো সবই মোটামুটি আমার ঠিক আছে, যেগুলো বললাম কন্টেন্টটা একটু তোমার চেঞ্জ করলে মানে ওইভাবে করলে রিপ্রেজেন্টটা করলে ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর তোমার অবশ্যই ব্যক্তিত্ব আমি তাহলে হ্যাঁ, ফোন করে আর নেবো। আর একটু কনফিডেন্সটা রাখবে, তোমার ব্যক্তিত্ব তোমার ওভারঅল লুকিং এটা হচ্ছে একজন টিচারকে যেমন দেখতে হয় সেরকম, এটা তোমাকে আমি বলতে পারি, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে। হ্যাঁ আচ্ছা। কিছু কতদিন পিটিএস পড়ানো হয়েছিল তাই তো? ঠিক আছে, পিটিএস এর কতটা পড়ানো হয়েছিল? পুরোটা পড়ানো হয়নি তো? পিটিএস এর কটা ঘটনা মনে করেছিলাম? দুটো। কি কি ছিল সেটা? প্রথম ছিল জল উৎপন্ন হওয়া, 2 নম্বর ছিল এডিপি উৎপন্ন হওয়া, তাই তো? জল উৎপন্ন হওয়াটাকে এটাকে বলা হচ্ছিল টার্মিনাল অক্সিডেশন, এটা পড়া হয়ে গেছে। আজকে আমরা এই এডিপি উৎপন্নটা পড়ব। তাহলে আজকের টপিক কি? পিটিএস এর এডিপি উৎপন্ন, ঠিক আছে?
কি হয়, ওই শক্তিটা ট্রান্সফার হয়ে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হয়ে যায় এবং সঞ্চিত হয়। তো এইভাবে ঠিক এরকম একটা ঘটনা এখানে ঘটবে, ঠিক আছে? ঠিক সেম একটা ঘটনা এখানেও ঘটবে, যে একটা শক্তির প্রভাবে প্রচন্ড চাপজনিত কারণে একটা বল থেকে আরেকটা শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? চলো এবার আমরা দেখি তাহলে পুরো প্রসিডিউরটা। তাহলে এই কম্পোনেন্টগুলোর নাম কি ছিল? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5। চলন বন্ধনটা কোন দিকে কম্পোনেন্টটা নিয়ে? 4 নম্বর। ভেরি গুড, মনে আছে। আজকে আমরা দেখতে থাকবো না, আজকে আমরা এডিটিটাই দেখবো, ঠিক আছে? তো এডিট উৎপন্ন হওয়ার জন্য এখানে দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর যে কমপ্লেক্সগুলো আছে, এরা না একটা এডিপি গুলো ফসফেটের সঙ্গে এডিপি উৎপন্ন করে। তো এইগুলো পুরো প্রসিডিউর জারবে ফসফোরাইলেশনে, ঠিক আছে? এবার একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি, এই যে 2 নম্বর কমপ্লেক্স, এই কোনো কম্পাউন্ড কাজ করছে কেন? কারণ এক্স্যাক্টলি, কারণ এই পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রেটেড প্রোটিন নয়, এই পাশ থেকে এই পাশ মাথা পাসই করতে পারছে না, সুতরাং এর কোনো হাইড্রোজেনকে পাস করে না, ঠিক আছে? এবার এটাকে পিটার মিশেল কেমি অসমোটিক থিওরি নাম দিয়েছে। কি? কেমি অসমোটিক থিওরি, তাই তো? এবার তোমাদের যেটা বোঝানো হচ্ছে এটা হচ্ছে যে এটাকে কেন কেমি অসমোটিক থিওরি বলা হয়, ঠিক আছে? সেটাকে হোমওয়ার্ক তোমরা বাড়ির মধ্যে কিছুটা করার চেষ্টা করবে, বাকি আমি দেখছি ওটা বলবো, ঠিক আছে? আজকের মধ্যে রিভিউ ক্লাস, ধন্যবাদ সবাইকে। তানিয়ার তো মানে কনফিডেন্স তো আছে দেখছি, একদম। কনফিডেন্স আছে, স্টাইলও ভালো আছে। হুম। আর হচ্ছে ও ও কি স্কুলে পড়ায় কি? হ্যাঁ স্যার, একটা প্রাইমারি স্কুলের টিচার আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্যই মানে ব্যাপারটা আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। হুম। তো আর বাদ বাকিগুলো স্যার বলুন, আর বাদ অন্য কিছু ওর ঠিকই আছে, আমি দেখে আচ্ছা, হ্যাঁ, তানিয়াকে বলি যে তোমার পড়ানোর যে স্টাইল, তোমার স্মার্টনেস, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার বলার অ্যাকসেন্ট, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কিন্তু তোমার কন্টেন্টটাকে মানে বিষয়টাকে বানাতে হবে। কিভাবে বানাবে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? একটুখানি এইভাবে করবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, দেখো, যখনই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের প্রথমে আগে তোমাকে বুঝতে হবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তুমি যেটা বলতে চাইছো তার টার্গেটটা কি। তুমি এইভাবে বলবে যে আমরা জানি যে আমরা গ্লুকোজ থেকে আমরা এটিপি পাই, কিন্তু গ্লুকোজ থেকে সরাসরি এটিপি যে পদ্ধতিতে আমরা পাই তো তাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তো সরাসরি এটিপি পাওয়ার একটা যেমন প্রসেস ঘটে, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরও কিছু ঘটনা ঘটে, আগের দিন তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম। বা গ্লুকোজ থেকে আরও কিছু পদার্থ তৈরি হয়, একটা এনএডিএইচ আর একটা হলো এফএডিএইচ2। তো আজকে আমরা পড়বো এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে কিভাবে এটিপি তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তুমি বলছো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কিন্তু এনএডিএইচ আর এফএডিএইচ2 এর কথা তুমি উল্লেখ করোনি। আমি কি বলছি বোঝাতে পারছি তোমার? হ্যাঁ, তাহলে এনএডিএইচ থেকে আর সুতরাং তারপরে তুমি শুরু করো যে এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে যে এটিপি যেটা তৈরি হয়, অর্থাৎ এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে এটিপি তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কিছু প্রোটিন থাকে বা কিছু আয়ন চ্যানেল থাকে, তো সেগুলোকেই আমরা বলবো ডিফারেন্ট কমপ্লেক্স। তারপরে তুমি ছবি আঁকো, কমপ্লেক্স 1, 2, 3, 4। তারপরে এবার এনএডিএইচ থেকে যেমন কমপ্লেক্স 1-এ যাচ্ছে, যেরকম বলছো, তারপরে এফএডিএইচ2 থেকে তো কমপ্লেক্স 2-তে যাবে। সুতরাং এনএডিএইচ আর এফএডিএইচ2 কিন্তু তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে? আর কেমি অসমোটিকটাও এইভাবে বলে দেবে ছোট করে যে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে ওখানে H+ আয়ন কনসেন্ট্রেশন বেশি আর ম্যাট্রিক্সে হচ্ছে কম। সুতরাং যেহেতু হাই গ্রেডিয়েন্ট থেকে লোয়ের দিকে যাচ্ছে, তাহলে ওই যে তোমার এটিপি সিনথেটেসটা আছে কমপ্লেক্স 5, ওটা হচ্ছে ঘুরতে থাকে, এর ফলে যে যান্ত্রিক শক্তি তৈরি হয় তার ফলে এটিপি তৈরি হয়। এইভাবে কন্টেন্টটাকে দাঁড় করা। আমি আবার বলছি, তোমার কাছে যদি খাতা পেন থাকে তাহলে লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে এটা বলবে যে 1 নম্বর পয়েন্ট এটা করে নাও যে গ্লুকোজ থেকে এখনো গ্লুকোজ থেকে কত অণু এটিপি সরাসরি তৈরি হয় আর কত অণু এটিপি এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে তৈরি হয়। সব ফেজগুলো বলতে হবে না, শুধু কতগুলো এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে তৈরি হয় এটা বললে। বলার পরে এটা বলবে, তাহলে বুঝতে পারছো, এখানে দেখতে পাচ্ছ যে সরাসরি এটিপি কিন্তু এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকে সরাসরি এটিপি খুব কম তৈরি হয়, এনএডিএইচ আর এফএডিএইচ2 থেকেই কিন্তু ম্যাক্সিমাম এটিপি তৈরি হয়।
এবং এখানেই মাইটোকন্ড্রিয়া তার ম্যাজিক দেখায়, সেই জন্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার মধ্যে NADH আর FADH2 থেকে কিভাবে এটিপি তৈরি হয়, তো সেই পদ্ধতিটাই আমরা পড়ব। কি বললাম, বোঝাতে পেরেছি? ঠিক আছে, হয়েছে? হ্যাঁ, তারপরে তুমি থার্ড পয়েন্টে লেখো যে NADH থেকে কমপ্লেক্স 1 2 3 1 3 4 5 দিয়ে কিভাবে যাচ্ছে, আর তারপরে হচ্ছে FADH2 থেকে কিভাবে কমপ্লেক্স 2 হয়ে যাচ্ছে সেটা বললে। বলার পরে লাস্ট পয়েন্টে লিখে নাও 5 নাম্বার পয়েন্ট, যে কমপ্লেক্স 5 এর রোটেশন, যান্ত্রিক শক্তি তৈরি হয়েছে, তার ফলে এটিপি তৈরি হয়েছে, জাস্ট এইটুকু। সুতরাং এইভাবে দাঁড় করিয়ে দাও, তোমার 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বোঝাতে পারছে? হ্যাঁ, এইটা এইভাবে বলবে, কিন্তু তুমি কিন্তু আসল জায়গাটা কিন্তু এড়িয়ে গেছো বলতে আই মিন আসল জায়গাটা বলনি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অ্যাকচুয়াল টার্গেটটা কি, তো সেটাই এটা তোমাকে বলতে হবে, এইভাবে দাঁড় করাবে। ঠিক আছে তানিয়া? হ্যাঁ, আর ওভারঅল তোমার সবকিছু স্যার যেটা বললেন, যে তোমার ডেমনস্ট্রেশন, তারপরে হচ্ছে তোমার যেগুলো বাকি সবকিছু তোমার ঠিকই আছে, এখানে আমার কিছু বলার নেই। ঠিক আছে, স্যারও বলেছেন এক্ষেত্রে কিচ্ছু বলার নেই, তুমি যথেষ্ট স্মার্ট এবং যথেষ্ট তোমার কনফিডেন্স আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বাকি যারা দেখছো তারা সবাই মোটামুটি বুঝতে পারছো তো যে মানে কিভাবে ডেমনস্ট্রেশন দিতে হয়, অনেকেই তোমাদের মতো দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, পাপিয়া, আচ্ছা পাপিয়ার তো হয়ে গেছে। মৌসুমী মাইতি আছো? মৌসুমী মাইতি আছি স্যার। নাম্বারটাতে পাঠাবে, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ, না হলে দুজনের হলে কনফিউশন পড়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি ভালো আছি। আগের দিন আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কে জেনেছিলাম, মনে আছে সেন্ট্রাল ডগমা কি? হ্যাঁ, ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশন পদ্ধতিতে, আরও একটি ঘটনা হয় আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে ডিএনএ তৈরি। এই যে সম্পূর্ণ ঘটনা, একে আমরা কি বলি? সেন্ট্রাল ডগমা। আজ আমরা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব, তার নাম হলো জেনেটিক কোড। তো জেনেটিক কোড তোমরা ক্লাস 12। জেনেটিক কোড জানতে হলে আমাদের প্রথম জানতে হবে জিন কি। জিন কি? দেখো, আমরা সবাই বসে আছি, আমরা সবাইকে একই রকম দেখতে? আমাদের চুলের গঠন, ত্বকের বর্ণ সব কি একই? নয়। কেন নয়? কারণ আমাদের মধ্যে যে জিনের বিন্যাস রয়েছে সবটাই ভিন্ন। জিনের বিন্যাস ভিন্ন হওয়ার জন্য তার প্রকাশ ভিন্ন, তাই আমরা সবাই সবার থেকে আলাদা। তাহলে এই জিন কোথায় থাকে আমাকে প্রথম জানতে হবে। আমাদের শরীরে 50 ট্রিলিয়ন কোষ আছে। 1 ট্রিলিয়ন সমান 10 টু দি পাওয়ার 12, অর্থাৎ একের উপর যদি 12টা শূন্য বসাই তাহলে হয় 10 টু দি পাওয়ার 12 সমান 1 ট্রিলিয়ন। তাহলে 50 দিয়ে গুণ করলে দেখো এত সংখ্যক কোষ আমাদের শরীরে রয়েছে। কোষের মধ্যে কি আছে? কোষের মধ্যে আছে নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোম, এক্স অক্ষরের ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আমরা সবাই জানি কি থাকে? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। ডিএনএ কি নিয়ে গঠিত? ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেনযুক্ত বেস এবং ফসফরিক অ্যাসিড। এই যে এটি অ্যাডেনিন আর থাইমিন, গুয়ানোসিন, সাইটোসিন, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এই যে ডিএনএর ক্ষুদ্রতম অংশ, একে আমরা কি বলি? জিন, যে কি করে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এই যে আমরা প্রত্যেকে ভিন্ন এই জিনের জন্য। তাহলে জিন কি নিজে নিজে তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে? না, পারবে না। তার একটা মাধ্যম লাগবে, সে কে? mRNA। দেখো, তার নামের মাধ্যমে কাজ লুকিয়ে আছে। mRNA মানে মেসেঞ্জার আরএনএ, বার্তা বহনকারী আরএনএ। কার বার্তা বহন করে? স্যার ভিডিও অফ হচ্ছে কার না? মাধ্যমে পৌঁছে দেবে? হ্যাঁ, বলো বলো বলো। মাধ্যমে কোথায় পৌঁছে ভিডিও যাবে? অন নেই তো? প্রোটিনে পৌঁছে যাবে। ভিডিও অন নেই? তার প্রকাশ না, দেখতে পাচ্ছি না। তাহলে আগের দিনে যেমন পোস্টম্যান দাঁড়া এক মিনিট। এক জায়গা থেকে আরেক ভিডিও অন আছে জায়গায়, তো? ঠিক হ্যাঁ, ভিডিও, দাঁড়াও এক মিনিট। তোমার কোনোভাবে অসুবিধা আছে? দাঁড়াও। মৌসুমি বলছো তো? ওকে স্যার, পাচ্ছি এখন দেখতে। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তোমার হয়তো নেটে, যাই হোক, ঠিক আছে। ডিএনএ থেকে প্রোটিনে প্রকাশ করাচ্ছে, হুম। ডিএনএ থেকে প্রোটিনে নিয়ে। ওকে, হুম তো ম্যাডামই লাগছে দেখতে। হুম হুম।
এমনিতে কনফিডেন্স আর বাদ বাকি স্টাইল এগুলো সবই তো ঠিকই আছে, আর বলেই তো দিলাম ওকে যে একদম হুম আহ, ওকে একদম বোর্ডের ম্যানেজমেন্ট ইত্যাদি যেগুলো যেগুলো লাগে আর কি, হুম হুম সেগুলো ঠিক আছে। আর ও যতটুকু পড়ালো 5 মিনিট বেশি সময় না, বোধহয় ও কতটা টাইম ছিল? হুম হ্যাঁ, মৌসুমীর ওর 6 মিনিট সামথিং এরকম টাইম ছিল, তাই তো মৌসুমী? হ্যাঁ 6 মিনিট স্যার হ্যাঁ 5 সামথিং, সরি 5 5 মিনিট সামথিং। something। হ্যাঁ 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 আচ্ছা, ওই সময়ের মধ্যে ও যেটা প্রেজেন্ট করতে চাইলো সেটা কতটা কি হলো, হুম আমার মনে হয় সেটাই ওর একটুখানি দরকার। আর হুম বাকিগুলো হুম তো হুম মোটামুটি ম্যাডাম ঠিকই আছে। আচ্ছা, আমি তাহলে স্যার তাহলে বললেন যে হ্যাঁ আমিও তোমাকে বলি যে তোমার প্রেজেন্টেশন, তোমার বোর্ড ওয়ার্ক, তো এই সম্পর্কে আমার বলার কিছু নেই, এগুলো যথেষ্ট ভালো, ঠিক আছে। আচ্ছা, বাকি তোমরা তো অনেকেই মানে তোমরা আছো বায়োলজিক্যাল সায়েন্সে, তো তোমাদের কি মনে হয় ওর কন্টেন্টে কোনো চেঞ্জ করতে হবে? যে কোনো কেউ একজন বলো, ঠিক আছে, তারপরে আমি আমার ওপিনিয়ন দিচ্ছি। মৌসুমীর, হ্যাঁ বলো, সুস্মিতা বলো। না স্যার, টপিকটা তো বেশ ভালোই। আর তো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব easily বুঝিয়ে দিয়েছে। মানে আমি যখন জেনেটিক কোড শুনলাম, তারপরে হুম এত কম সময় জেনেটিক কোড হুম হুম খুব কম সময়ে পড়িয়ে দিয়েছে, তো ভালোই তো আছে। হুম হুম হুম। চেঞ্জ করতে কিছু মনে হলো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি ঠিক আছে, তুমি বলেছো তোমার মতো, এবার আমি মৌসুমীকে বলি। প্রথম কথা হচ্ছে যে তুমি যে জেনেটিক কোড বলেছো, ঠিক আছে, তো স্যার যেটা বললেন আমিও সেই সঙ্গে একমত। তো জেনেটিক কোড যেটা বলে তুমি জেনেটিক কোড শুরু করছো কখন, মানে হোয়াট ইজ জেনেটিক কোড তুমি শুরু করছো একদম 3 মিনিটে এসে। কি বললাম শোনা যাচ্ছে মৌসুমী? হ্যাঁ স্যার, হ্যাঁ তুমি হ্যাঁ তোমার কন্টেন্টটাকে জেনেটিক কোড মানে হচ্ছে জেনেটিক কোডের প্রপার্টিটাও বলতে হবে। তুমি যখন সেন্ট্রাল, ভালো করে শোনো, তুমি শুরু করছো কোথায়? শুরু করছো সেন্ট্রাল ডগমা দিয়ে, ওটাই করবে, কিন্তু ওটা ছবি আঁকতে আঁকতে আমি সবসময় বলছি ছবি কথা বলবে বায়োলজিতে। তাহলে সেন্ট্রাল ডগমা, যে আজকে তোমরা প্রত্যেকেই জানো যে ক্রিক সেন্ট্রাল ডগমা আবিষ্কার করেছিলেন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, দেখবে একটা ছবি থাকে, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। তাহলে এই যে আরএনএ, এই আরএনএটা তৈরি হচ্ছে, সে ডিএনএর মেসেজ নিয়ে আসছে। তো সেই মেসেজ কিভাবে ডিএনএর মধ্যে লেখা থাকে, তো আজকে আমরা সেটাই পড়ব। একটা বইতে যেরকম লেখা থাকে বিভিন্ন ওয়ার্ড এবং সেই লেটার বিভিন্ন থাকে, তো আজকে আমরা সেটাই পড়ব। জেনেটিক কোড হচ্ছে একটা ওয়ার্ড এবং সেটা যে লেটার দিয়ে তৈরি, তো সেগুলোই হচ্ছে বিভিন্ন নাইট্রোজেনাস বেস। তো আজকে আমরা পড়ব জেনেটিক কোডের ধর্ম। তারপরে তুমি জেনেটিক কোডের ধর্মটা বলো। আমি কি বললাম, বোঝাতে পেরেছি মৌসুমী? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি দেখবে যে এই কন্টেন্টটা জেনেটিক কোড, আমি একটা ভিডিও দিয়েছি ডেমো ক্লাস, তুমি সেটা দেখে নিয়ে তোমার কন্টেন্টটা রেডি করে নেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ বলো। জেনেটিক কোড বলতে গেলে জিন তো আমাকে বলতেই হবে। হ্যাঁ, জিনটা যদি বলতে হবে, তুমি অবশ্যই জিন, ওইটা বললাম যে জিন। এবার জিনের তুমি যখন বলছো অত বলার তুমি সময় পাবে না, তুমি শুধু এটুকু বলবে জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেটা প্রোটিন তৈরি করে, কিন্তু প্রোটিন জিন সরাসরি করতে পারে না, সেটা এমআরএনএ থ্রু দিয়ে করে। তো আজকে আমরা পড়বো যে এমআরএনএর মধ্যে জিনের কি লেখা থাকে, জিনের মেসেজগুলো কিভাবে লেখা থাকে এমআরএনএর মধ্যে, আজকে আমরা সেটাই পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধর্মটাই বলতে হবে। একদম ধর্মটাই বলবে, ঠিক আছে? তোমার মেন, দেখো তুমি একটা স্বাভাবিক বিষয় ভাবো, তোমার মেন ফোকাস জেনেটিক কোড, তুমি শুধু জেনেটিক কোড কাকে বলে তুমি ছেড়ে দিয়েছো। সুতরাং দিস ইজ নট এক্সপেক্টেড, ঠিক আছে? তুমি টাইমটা জেনেটিক, কাভার করতে পারবো না স্যার। যদি ধর্ম বলতে যাই তাহলে টাইমটা কাভার হবে না। আর যদি ধর্ম আর কাকে বলতে যাই, তার ফার্স্ট টাইম যে জিন সম্পর্কে ওটা মানে বাড়াতে পারবো না। তুমি ওটা দেখবে আমি একটা, আমি তো, ওটাই করে। আচ্ছা আমি তোমাকে বলছি, আমি একটা ভিডিও দিয়েছি, হ্যাঁ, জেনেটিক কোডের। আমি দেখেছি স্যার। হ্যাঁ, ওইটা থেকে দেখে নিয়ে এবার ধরো তুমি শেষের যেটা আছে, যেমন ওয়েবেল হাইপোথেসিস, ওটাকে একটু টাচ করে যাবে, যে 3টে লেটার দিয়ে জেনেটিক কোড হচ্ছে, সুতরাং জেনেটিক কোড প্রপার্টিটা বলবে, যেটা বললাম যে হ্যাঁ, তুমি শুধু এটুকু বলবে যে আজকে আমরা পড়বো যে জেনেটিক কোড এটা কে আবিষ্কার করেছিলেন, সেটা কিন্তু তুমি বলনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভারতীয় বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, সুতরাং তার একটা বিশাল গুরুত্ব আছে। তাহলে জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন ইনি, এবং ডিএনএ থেকে কিভাবে এই এমআরএনএর মধ্যে কি লেখা থাকে সেটাই পড়বে, এবং সেটা তার ধর্মটাই পড়বো বলে। এবার পরপর লেখা যে এটা 3 লেটার কোডন, তো কেন, জাস্ট এটা বলে দেবে যে 3টে লেটার দিয়ে একটা করে এটা ডিজেনারেসি অফ কোডন, শুধুমাত্র প্রপার্টিগুলো ছোট ছোট করে ব্যাখ্যা করে দাও, দেখবে তোমার 5 মিনিটে দাঁড়িয়ে যাবে,
ঠিক আছে, স্যার। ওইটা বলবো, ওটা হলে তোমার বেটার হবে, আমি তোমাকে এটাই বলছি। কি বললাম বুঝতে পেরেছো? ওকে স্যার। মানে অ্যাজ এ বায়োলজির টিচার এই হিসাবে আমি বলছি যে ওইটা হলে তোমার আরো বেটার হবে, ঠিক আছে? আর তোমার বলা এগুলোতে আমার কোনো মানে নেই, তোমার বলা, তোমার টিচিং স্টাইল, এগুলোতে কোনো কিছু বলার নেই, এটা কেউ বলতে পারবে না, কিন্তু কন্টেন্টটাকে ওইটা করলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখতে থাকো, হ্যাঁ? তোমার বাকি Okay, সব sir. ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে আছে বলি, এরপরে ফারিহা আছে, ফারিহা। ফারিয়া কি বলছে, একটা ফারিয়া ড্রেস হ্যাঁ, ফারিহা বলো। ফারিহা আছো তো? হ্যাঁ স্যার আছি। হিসেবে বিবেচনা করতে পারি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের সবার বাড়িতে সুইচ বোর্ড আছে তো? আচ্ছা, সেরকম হচ্ছে আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্রেনেও এমন একটা জিনিস আছে যেখানে তারা নিজেদের মতো সুইচ অন অফ করে জিনটাকে কন্ট্রোল করতে পারে, ঠিক আছে? তো আজকে আমাদের ও, টপিক হচ্ছে তোমার ল্যাক অপেরন। কি বললাম? ল্যাক অপেরন। আচ্ছা, এই ল্যাক বলতে এটা হচ্ছে ল্যাকটোজ, আর অপেরন হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে একটা সিকোয়েন্স থাকে যেটা একটা মাত্র অপারেটরের প্রোমোটার রিজিয়ন তিনটে বা মোর দ্যান ওয়ান জিনটাকে কন্ট্রোল করতে পারে, সেই জিনিসটাকে বলা হচ্ছে অপেরন। আচ্ছা, অপেরন কি, এর ফাংশন কি ব্যাকটেরিয়ার বডিতে, আমি এক্সপ্লেন করছি, তার আগে একটা ডায়াগ্রাম এঁকে নেওয়া। আচ্ছা, ল্যাব অপেরন দেখতে এইরকম হয়, ঠিক আছে? এখানে থাকে তোমার প্রোমোটার, এখানে থাকে রেগুলেটরি আই, আমি প্রত্যেকটা বলে দিচ্ছি কোনটা কি ফুল ফর্ম, ঠিক আছে? এখানেও, আর এগুলো হচ্ছে স্ট্রাকচারাল জিন, ঠিক আছে? এখানে এখানে দেখো, এটা হচ্ছে পি ফর হচ্ছে প্রোমোটার। তোমরা সবাই জানো প্রোমোটারের কি ফাংশন। প্রোমোটারের ফাংশন হচ্ছে ওখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, তারপরে কি করবে, ট্রান্সক্রিপশন হবে, ঠিক আছে? এখানে দেখো ও লিখেছি, ও হচ্ছে অপারেটর। তারপর দেখো এই যে জেড ওয়াই এ লিখেছি, এই তিনটিকে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন মানে কি, এ হচ্ছে তোমার কোনো কিছু প্রোটিন তৈরি করবে। তাহলে এখানে দেখো একটা মাত্র প্রোমোটার তিনটে স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করছে, এই পুরো রিজিয়নটাকে বলা হচ্ছে তোমার, এখান থেকে এখানটাকে বলা হচ্ছে অপেরন। ক্লিয়ার? তাহলে অপেরন ব্যাপারটা বুঝতে পেরেছো? অপেরনের ফাংশন কি, কিভাবে করে সেটা দেখো। আচ্ছা, আমরা খাবার খাই শক্তি পাওয়ার জন্য, তো সেরকম ব্যাকটেরিয়াও খাবার খায় শক্তি পাওয়ার জন্য। কি, ও কোথা থেকে খাবারটা নেবে, কোথা থেকে শক্তিটা নেবে? ল্যাকটোজ থেকে নিতে পারে, গ্লুকোজ থেকেও নিতে পারে। এবার ধরো ব্যাকটেরিয়ার শক্তি দরকার, খাবার দরকার, তখন কি করবে ব্যাকটেরিয়া? ল্যাকটোজটাকে নিয়ে ল্যাকটোজ থেকে গ্লুকোজে কনভার্ট করে খাবারটা তৈরি করবে, ঠিক আছে? ল্যাকটোজ যখন দরকার, যখন এনার্জি দরকার, তখন এই স্ট্রাকচারাল জিনটা অন হয়ে যাবে। ক্লিয়ার? আর যখন ব্যাকটেরিয়ার ভেতরে দরকার নেই কোনো এনার্জি, তখন কি হবে, এই স্ট্রাকচারাল জিনগুলো কোনো রকম প্রোটিন তৈরি করবে না। তাহলে আমি প্রথমে তোমাকে দেখাচ্ছি ল্যাকটোজ থাকলে কি হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আবার এবার ধরো এনভায়রনমেন্টে ল্যাকটোজ আছে, ক্লিয়ার? ল্যাকটোজ আছে, ব্যাকটেরিয়ার কি দরকার, এনার্জি দরকার, তখন কি হবে? একটা জিনিস মনে রাখবে, এই অপেরনে এই যে আইটা লিখেছি, এটা হচ্ছে তোমার রেগুলেটরি জিন, ঠিক আছে? এই রেগুলেটরি জিনের ফাংশন কি, এ একটা সবসময় রিপ্রেশার তৈরি করবে। কি বললাম? রিপ্রেশার প্রোটিন তৈরি করবে, ঠিক আছে? এই রিপ্রেশার প্রোটিন মানে কি, নেগেটিভ ইনহিবিশন থাকবে। এই রিপ্রেশার প্রোটিন সবসময় অপারেটরে গিয়ে বাইন্ড করবে। অপারেটরে যখন বাইন্ড করবে তখন কি হবে, আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে বাইন্ড করতে পারবে না, তার ফলে স্ট্রাকচারাল জিন তৈরি হবে না। এবার যদি ল্যাকটোজ থাকে তখন কি হবে, এই রিপ্রেশার প্রোটিনের সাথে ল্যাকটোজ বাইন্ড করবে, ল্যাকটোজ রিপ্রেশার প্রোটিনটাকে ধরে রাখবে। এর ফলে কি হবে, রিপ্রেশার প্রোটিনটা অপারেটরে বাইন্ড করতে পারবে না, না পারলে কি হবে, আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে বাইন্ড করবে, তখন স্ট্রাকচারাল জিনগুলো কি হবে, তৈরি হবে। স্ট্রাকচারাল জিনগুলো কি কি আমি বলে দিচ্ছি, ঠিক আছে?
এখানে যে জেড দেখছো, জেড হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, ঠিক আছে? এই বিটা গ্যালাক্টোসাইডেজের ফাংশন কি? এ ল্যাকটোজকে তোমার ভেঙে দেবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে, ঠিক আছে? আচ্ছা, আমি ল্যাকটোজকে এল লিখেছি, গ্লুকোজকে তোমার জি লিখেছি। আচ্ছা, এই ওয়াই যে দেখছো, এই ওয়াই হচ্ছে পারমিয়েজ। এই পারমিয়েজের ফাংশন কি? এই পারমিয়েজ ব্যাকটেরিয়ার দেহে একটা হোল তৈরি করে এই ল্যাকটোজটাকে ব্যাকটেরিয়ার সেলের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এ দেখছো, এ হচ্ছে তোমার ট্রান্স অ্যাসিটাইলেজ। এর ফাংশন হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজকে ডিটক্সিফাই করবে। তাহলে আমরা কি দেখলাম? এটা হচ্ছে একটা অপেরন, ঠিক আছে? এই অপেরনের মধ্যে কি হচ্ছে? যখন আরএনএ পলিমারেজ বাইন্ড করছে তখন স্ট্রাকচারাল জিনগুলো তৈরি হচ্ছে, আবার যখন ল্যাকটোজ থাকছে। তো হয় পারিয়া শুনতে পাচ্ছিস? পারিয়া শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। You are welcome. হুম। You are welcome. আমি এটাই বলতে, you are welcome to this fraternity. হ্যাঁ। মানে থ্যাংক ইউ স্যার। ভেরি গুড, ভেরি গুড। হুম। এই যে ইনোভেটিভ স্টাইল, আমি যেটার জন্য আমি এই স্যারকে বলছিলাম পারিয়া জয়েন করছে না কেন। হ্যাঁ। আমার ভেরি গুড, ভেরি ইমপ্রেসড, আই এম ভেরি ইমপ্রেসড। মানে থ্যাংক ইউ স্যার। আর আমাকে স্যার বলছিলেন যে তুমি তাহলে ফারিয়াকে ফোন করো। আমি বলছি না ও বলেছে আমাকে, নিশ্চয়ই ও জয়েন করবে। স্টাইল খুবই সুন্দর, খুবই সুন্দর, হুম। খুবই সুন্দর। হুম। আর একটা জায়গায় আমি শুধু বলবো যে কোথায় তারা কি আমি বলে দিচ্ছি না, বলে আমরা আলোচনা করছি বললে ভালো হয়েছে, ওটা কোনো ব্যাপার না। বাদ বাকি কন্টেন্টের মধ্যে কিছু আরো অ্যাড করতে হবে নাকি কিছু করতে হবে সেটা স্যার বলছেন, কিন্তু বাকি যে জিনিসগুলো দেখে যে এতক্ষণ যে ফারিয়া বলালো, উই এনজয়, আমরা এটা খুব এনজয় করলাম এই সময়টা। এবার বাদ বাকিটা স্যার বলছেন। ঠিক আছে। আচ্ছা ফারিয়া, এখন কি করা হয়? হ্যাঁ বলো, এখন কি করছো তুমি? মানে কি করা হয় এখন? কোনো স্কুলে আছো অথবা কোনো পড়ানোর কিছুতে আছো? হ্যাঁ স্যার, আমি এখন একটা স্কুলে পড়াই। আচ্ছা। এবার তোমাকে বলি যে আমার কিছু বলার নেই। মানে আমি সত্যিকারে বলছি, অ্যাজ এ টিচার হিসেবে আমি যখন শুনছিলাম, মানে সেরকম হয় না যে অ্যাড্রিনালিন খড়িত হয়ে গায়ের লোম হয়ে যায়। তো আমার এক্স্যাক্টলি স্যার আপনি বলছিলেন, আমি ওটা দেখার টাইম পাইনি, কিন্তু এখন আমি দেখলাম যে ইউ আর এক্সিলেন্ট। মানে এটা তোমাকে বলতে পারি, একজন বায়োলজি টিচারের যে গুণগুলো থাকা দরকার। আমি সবাইকেই বলছি যে ফারিহার এটা দেখো, ও কিভাবে কত সুন্দরভাবে হাসতে হাসতে টোটাল ব্যাপারটা খুব সহজভাবে দারুণভাবে ও হচ্ছে বুঝিয়ে দিল, ঠিক আছে? আর তুমি শেষে আমার কন্টেন্টও হচ্ছে তোমার একদম ঠিক আছে। তুমি যেভাবে শুরু করেছো, যা কিছু কন্টেন্টেও তোমার কিছু চেঞ্জ করা নেই। 5 মিনিটের মধ্যে তুমি টোটাল ল্যাকটোজ ওপেরন তুমি কভার করেছো, ঠিক আছে? শুধু একটা কথা বলবো, ছবিটা যেটা ওই যে ল্যাকটোজ ওপেরনের যে রিপ্রেসার যেটা করছিলে, রিপ্রেসার, ঠিক আছে, ওইটা ছবি দিয়ে করে দেবে। তাহলে মানে আর বলে লিখে দেবে, আর একটা ছবি ধরে যাক একটা এরকম একটা গোল করে, বা যেরকম বইতে যেমন ছবি থাকে ওটা ছবিটা আঁকবে, ঠিক আছে? মানে রিপ্রেসার লিখছো তো, রিপ্রেসারের ছবিটা আঁকবে। কি বললাম বোঝাতে পেরেছি? জাস্ট ওইটুকু করবে। আরেকটু প্র্যাকটিস করে আমাকে করতে হতো। আরেকটা বিষয় বলবে যে এইভাবে তুমি শুরু করতে পারো, যে কোনো একটা কাজ কিন্তু একজনের দ্বারা প্রধানত আমরা জানি যে প্রধানত হয় না, সুতরাং অনেকে মিলে কাজ করে। তো আমাদের যে ওপেরন মানেই হচ্ছে এটা, যখন অনেকগুলো জিন মিলে যখন একসঙ্গে কাজ করে, তো সেটাই হচ্ছে ওপেরন। যেমন একটা স্কুলে যদি চালাতে হয়, তাহলে স্কুলের টিচার থাকেন, প্লাস হচ্ছে তার ক্লার্ক থাকেন, সবাই মিলে একটা স্কুলের একটা ফাংশন হয়। তো সেরকমভাবে ওপেরনের কনসেপ্টটা হচ্ছে সেটাই, যখন অনেকগুলো জিন মিলে যেমন একটা কাজ করে। অর্থাৎ একটা প্রোক্যারিওটিক কোষে ল্যাকটোজ বিপাকের জন্য শুধুমাত্র একটা জিন নয়, অনেকগুলো জিন সেখানে কাজ করে। তো এটাই হচ্ছে ওপেরনের আইডিয়া। এটা বলতে পারো, আদারওয়াইজ তুমি যেভাবে বলেছো আমার কিছু বলার নেই। শুধু একটা জায়গাতে তোমার ছোট্ট ভুল হয়েছে, সেটা বলি। সেটা হচ্ছে যে তুমি বলছো যে এবার স্ট্রাকচারাল জিনগুলো বলে তুমি বলছো যে বিটা গ্যালাক্টোসাইডেস, পারমিয়েস, ট্রান্স অ্যাসিটাইলেজ। অ্যাকচুয়ালি ওগুলো স্ট্রাকচারাল জিনের এনজাইম, দিস আর নট জিন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি এটা পরে বুঝতে পেরেছি, তখন অলরেডি ভিডিওটা পাঠানো হয়ে গেছিল। না ঠিক আছে। আদারওয়াইজ তোমার কন্টেন্ট ঠিক আছে, তুমি একদম তোমাকে এই পারফরমেন্সটা রাখতে হবে। সত্যি যদি ভালো কিছু হয়, তুমি যথেষ্ট ভালো নাম্বার পাবে, এটা বলতে পারি। টিচারের যে গুণ থাকা দরকার বায়োলজিক্যাল সায়েন্সে, আমি যেটা সবার থেকে খোঁজার চেষ্টা করছিলাম, যে হাসি মুখে পড়ানো। তো তুমি যতটুকু হাসা দরকার সেটা হেসেছো, এবং যেভাবে
বলা দরকার সেইভাবে বলেছো। ও ওর স্টাইল যেভাবে ও হুম। পড়াচ্ছে, হুম, হুম, যে হুম। আগে মনেই হয় না। হ্যাঁ ছেলে ছিল, সে হ্যাঁ পড়িয়েছিল, ওর নাম কি, অরুণ কুমার আড়ি বোধহয়। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বরুণ কুমার আড়ি, ও ভালো পড়িয়েছিল, ও খুব দুর্দান্ত পড়াচ্ছিল, দুর্দান্ত পড়াচ্ছে। সেরকমই ও একদম মানে এটা ভেরি ইন্টারেস্টিং। হুম এই হুম হুম। স্টাইলটা যদি ও ধরে রাখতে পারে তো ওর সাকসেস একদম নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক স্যার আছে। আমি হ্যাঁ ওটাই ভাবছিলাম যে হুম মানে ল্যাকটোজ অপেরন যখন আমি স্টার্ট করব হুম। তখন রিয়েল লাইফ এক্সাম্পল তো কিছু দিয়ে ইন্টারেস্টিং ভাবে করা উচিত, তো হ্যাঁ সেটাই হ্যাঁ আমি, আপনি হুম। বলে দিলেন, আমি ওইভাবেই চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, তুমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তুমি এটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ফারিহা। আচ্ছা ওকে স্যার, থ্যাংক আর ইউ। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে স্যার, তুমি পড়াশোনার বাইরে আর কি করো? তোমার কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি আছে? হ্যাঁ সেরকম কিছুই নেই। আচ্ছা আচ্ছা, কোনো বাইরের আমি বই পড়াই, পড়া অথবা এরকম কিছু পড়ো না, ধরো বায়োলজি ছাড়াও? না স্যার। ঠিক আছে, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কিছু একটা করবে। ঠিক আছে। থ্যাংক ইউ ঠিক আছে স্যার। ফারিয়া। হ্যাঁ, যদি সুযোগ পাও তুমি একটা খুব ভালো টিচার হবে, অনেক স্টুডেন্ট মানে তোমার দ্বারা উপকৃত হবে। ঠিক থ্যাংক আছে। ইউ স্যার, আশীর্বাদ করুন যেন ইন্টারভিউটা ভালো দিতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা তো সব সময় আশীর্বাদ করি তোমাদের, চাই সব সময়। এই ঠিক আছে। পারফরমেন্সটা ধরে রাখতে পারবে। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে পরের জনের কাছে চলে যাই। তুমি ঠিক বলেছো। আজ আমাদের আলোচ্য টপিক হলো ল্যাক অপেরন। তাহলে টপিক নেম ল্যাক অপেরন। ওকে, আচ্ছা এই যে ল্যাক অপেরন আমরা লিখলাম, বলো তো বাবা অপেরন কাকে বলে, জানা আছে কি? চলো আমি একবার বলি, শুনে নাও। প্রোক্যারিওটিক কোষের ডিএনএ তে উপস্থিত স্ট্রাকচারাল জিনসমূহ ও রেগুলেটরি জিনসমূহ সম্মিলিতভাবে যে বিশেষ একক তৈরি করে, যে এককটা ওই প্রোক্যারিওটিক কোষের সমস্ত বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা বলবো অপেরন। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো, এই অপেরনের আগে আমরা একটা ছোট্ট কথা লিখে রেখেছি, কি বলতো? ল্যাক। তুমি বলো ল্যাক স্ট্যান্ড ফর? ইয়েস, ল্যাক স্ট্যান্ড ফর ল্যাকটোজ, যেটা আমরা ক্লাস 11 এ বায়োমলিকুলসে পড়িয়েছিলাম, ল্যাকটোজ। আচ্ছা তুমি বলো তো এই ল্যাকটোজটা কি ধরনের স্যাকারাইডস? বা ভেরি গুড, ডাইস্যাকারাইডস। তাহলে যদি ডাইস্যাকারাইডস হয় তাহলে দুটো মনোস্যাকারাইডস দ্বারা গঠিত আছে, কি কি তুমি বলো? কি? বাহ, ওয়েল ডান। তাহলে দেখা যাচ্ছে যে স্যার গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুটো মনোস্যাকারাইডস মিলে তৈরি হয় ল্যাকটোজ, যেটা ডাইস্যাকারাইড। সেটাই আজকের আলোচ্য বিষয়, ল্যাকটোজ অপেরন। আচ্ছা এই ল্যাক অপেরন বা ল্যাকটোজ অপেরনের আবিষ্কারক কে বলতো? বিখ্যাত বিজ্ঞানী এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবে, বিজ্ঞানী জেকব এবং মোনাড। তাহলে সরাসরি আমরা ল্যাক অপেরনে চলে যাই। চলো, এই যে ল্যাক অপেরন, তাহলে দেখবো যে প্রোক্যারিওটিক কোষের এক বিশেষ ডিএনএ থাকে, একটা বিশেষ ডিএনএ থাকবে। তাহলে এই হলো একটা বিশেষ ডিএনএ। ডিএনএ আমরা জানি, আমরা অ্যাপ্লিকেশনে পড়িয়েছিলাম বা ডিএনএ ডাবল হেলিক্স মডেলে বলেছিলাম, ডিএনএ একদিকে থাকবে 5 প্রাইম প্রান্ত, অন্য দিকে থাকবে 3 প্রাইম প্রান্ত। বলো তো, যেহেতু অ্যাপ্লিকেশনে তোমাদের পড়ানো হয়েছিল, এই 5 প্রাইম প্রান্তে কি গ্রুপ থাকবে? বাহ, ভেরি গুড, ফসফেট গ্রুপ থাকবে। কি ট্রিক্স বলেছিলাম মনে আছে? ছোট্ট একটা ট্রিক্স। ইয়েস, 5 থেকে 5 আর 5 থেকে ফসফেট। তাহলে 5 প্রাইম প্রান্তে থাকছে ফসফেট গ্রুপ, নিঃসন্দেহে 3 প্রাইম প্রান্তে কি গ্রুপ থাকবে? OH বা হাইড্রোক্সিল গ্রুপ। বাহ, খুব ভালো বলেছো তোমরা। তো চলো, এই যে ল্যাক অপেরন, এই ল্যাক অপেরনের দুটো পার্ট। কটা পার্ট? দুটো পার্ট। প্রথম যে পার্টটা আমরা দেখব, এই পার্টটাকে আমরা বলবো রেগুলেটরি পার্ট। কি বললাম? রেগুলেটরি পার্ট। যদি ঠিকঠাক রেগুলেশন ঘটে তবেই দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল পার্ট থেকে আমাদের কিছু এনজাইম তৈরি হবে। তাহলে সেকেন্ড যে পার্ট, এই পার্টটাকে আমরা বলবো স্ট্রাকচারাল পার্ট। এই স্ট্রাকচারাল পার্টেও তিনটে জিন থাকে, সেই তিনটে জিন থেকে তিনটে এনজাইম তৈরি হয় বলে তাই এর নাম স্ট্রাকচারাল পার্ট। তো চলো প্রথমে আমরা দেখে নিই রেগুলেটরি পার্ট।
এই রেগুলার পার্টের তিনটে পার্ট আছে বা তিনটে অংশ আছে। প্রথমটাকে বলছি আই, তারপরেরটাকে বলছি পি, তারপরেরটাকে বলছি ও। ঠিক একই রকম স্ট্রাকচারাল পার্টে তিনটে জিন অবস্থা। ইনহিবিটরি পার্ট জিন থেকে তৈরি হওয়া প্রোটিনটার নাম হলো সাপ্রেসর প্রোটিন। ওয়ান এনজাইম হাইপোথিসিস আবিষ্কারক বিজ্ঞানী টটেম এন্ড ব্রিডিল, আর ল্যাগ অপারেশন আবিষ্কারক বিজ্ঞানী জেকব এবং মোনার্ড। দুটো বিজ্ঞানীর নাম ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এবারে আমরা দেখব এই পুরো ল্যাগ অপারেশনে যে ল্যাকটোজ, তার ভূমিকা কি, ল্যাকটোজ থাকলে কি হবে আর ল্যাকটোজ না থাকলে কি হবে। প্রথম তাহলে আমরা যে কন্ডিশন নিয়ে আলোচনা করছি, অ্যাবসেন্স অফ ল্যাকটোজ। পার্টের আরএনএ পলিমারেজ অংশে প্রোমোটার অংশে যুক্ত হবে, প্রোমোটার অংশে যখন যুক্ত হবে আর এদিকে আমাদের সাপ্রেসর প্রোটিন জায়গাটা এসে কি করলো, ব্লক করে দিল, অর্থাৎ অবস্ট্রাকশন সৃষ্টি করলো, তাহলে এই আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আরএনএ পলিমারেজ যদি সামনের দিকে অগ্রসর হতে না পারে, তাহলে আমরা জানি স্যার ডিএনএ থেকে আরএনএ এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা কখনো সম্পাদিত হবে না, অর্থাৎ এই প্রসেসটা করে ট্রান্সক্রিপশন, নো ট্রান্সক্রিপশন। তাহলে কোনো ট্রান্সক্রিপশন হবে না। যদি কোনো ট্রান্সক্রিপশন না হয় স্যার, তাহলে কোনো আরএনএ তৈরি হবে না। এবার যদি কোনো আরএনএ না থাকে, তাহলে কি হবে, কোনো প্রোটিন তৈরি হবে না। দ্যাট মিন্স নো ট্রান্সলেশন, নো ট্রান্সলেশন। তাহলে যদি নো ট্রান্সলেশন, দ্যাট মিন্স নো প্রোটিন। 5 প্রাইম 3 প্রাইম, নো প্রোটিন। আর যদি প্রোটিন তৈরি না হয়, তাহলে তো স্যার এনজাইম তৈরি হওয়ার কোনো কথাই থাকলো না, অর্থাৎ জেড জিন থেকে নো বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে নো পারমিয়েজ, এ থেকে নো ট্রান্সঅ্যাসিটাইডেজ। এই ঘটনাটা অ্যাবসেন্স অফ ল্যাকটোজ, তাই এটাকে বলা হয় নেগেটিভ রেগুলেশন। এখানে কোনো এনজাইম পেলাম না, অর্থাৎ সুইচ অফ কন্ডিশন। এবার সেকেন্ড স্টেজ বা সেকেন্ড হবে ইনডিউসার সাইটে। ইনডিউসার সাইটে যখন ল্যাকটোজ যুক্ত হলো সাপ্রেসর প্রোটিনের, তখন এই সাপ্রেসর প্রোটিনের ডিএনএ বাইন্ডিং সাইটের আকৃতিটা একটু পরিবর্তন হয়ে যাবে। তাহলে ডিএনএ বাইন্ডিং সাইটের আকৃতি পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ দেখা যাচ্ছে এদিকে খাপ রয়েছে আর পঞ্চুর বাদ নেই, অর্থাৎ খাপে খাপ পঞ্চুর বাদ হবে না। দ্যাট মিন্স আমরা দেখতে পাবো যে আমাদের সাপ্রেসর প্রোটিন এখান থেকে যুক্ত না হয়ে ব্যাপারটা এখান থেকে খসে পড়ে যাবে। যখন দেখা যাবে যে সাপ্রেসর প্রোটিন সিস্টেমে যুক্ত না হয়ে খসে পড়ে যাচ্ছে, তখন দেখবো যে আরএনএ পলিমারেজ এনজাইম, তার সামনে আর কোনো অবস্ট্রাকশন থাকছে না, অর্থাৎ রাস্তা ক্লিয়ার। তখন আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হবে। আরএনএ পলিমারেজ যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে ট্রান্সক্রিপশন প্রসেস সম্পাদিত হবে, আর ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমাদের আরএনএ তৈরি হবে। আর এই আরএনএ থেকে আবার যেহেতু আরএনএ রয়েছে, তাহলে ট্রান্সলেশন ঘটবে, আর ট্রান্সলেশনের মাধ্যমে তাহলে প্রোটিন তৈরি হবে, আর প্রোটিন থেকে তৈরি হয় এনজাইম। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের তখন এই প্রোটিন থেকে এনজাইম তৈরি হবে, অর্থাৎ জেড জিন থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই জিন থেকে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, আর এ জিন থেকে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ ট্রান্সঅ্যাসিটাইলেজ এনজাইম তৈরি হবে। এই কন্ডিশনটাকে আমরা বলবো সুইচ অন কন্ডিশন বা পজিটিভ রেগুলেশন বা প্রেজেন্স অফ ল্যাকটোজ। এই হলো আমাদের ল্যাক অপারেশনে ল্যাকটোজের উপস্থিতি আর অনুপস্থিতিতে কি ঘটে, সেটাই আমরা দেখালাম। প্রত্যেকে বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। তাহলে আজ এই পর্যন্ত, এর পরবর্তী পার্ট আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? বাহ, তোমরা সকলে খুব ভালো বুঝতে পেরেছো, ভেরি গুড। চলো আজ তাহলে এই পর্যন্ত। হ্যাঁ স্যার বলুন। এই তো স্যার ক্লাসে পড়াচ্ছে, হ্যাঁ তো স্যার ক্লাসে পড়াচ্ছে। মির আছে? হ্যাঁ মির আছে, মির আছে। হ্যাঁ স্যার আছি। তো স্যার পড়াচ্ছেন ক্লাসে, আর তো কিছু বলারই নেই। হ্যাঁ বাদ বাকিটা কন্টেন্টের ব্যাপারে ও 10 মিনিট সামথিং পড়িয়েছেন, হুম আর হুম আমি 13 মিনিট। বললাম বর্ডার পুরোটাই। হ্যাঁ 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 ওকে, হ্যাঁ স্যার, ওই যেটা বললেন আর কি, স্যার পড়াচ্ছেন সত্যিকারের। প্রথম কথা, মীরকে মানে দেখে প্রচুর কনফিডেন্ট, এবং ওর যে সাবজেক্টের ডেপথ আছে একদম ক্লিয়ার, এটা বোঝা যাচ্ছে। আমার মীরের সঙ্গে কথা হয়েছে বলে বলছি না, তো হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো বললাম কথাটা, তো স্যার ক্লাসে পড়াচ্ছেন একদম। হ্যাঁ হ্যাঁ মীর শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আর প্রথম কথা হচ্ছে মীর খুব এনজয় করে পড়ায়, আর ওর স্টুডেন্টসরা খুব লাকি যে যাই হোক ওর মতো মানে মীরের মতো তারা টিচার, মানে তোমার কাছে যারা পড়বে তারা খুব লাকি, খুব ভালোভাবে তারা বুঝতে পারবে, ঠিক আছে?
এবার একটুখানি বলি মির, যে কন্টেন্ট যেটা দেখো তুমি হয়তো অনেক কিছু বুঝিয়েছো, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা আমাদের কোনো বোরিং লাগেনি, কিন্তু ওনাদের তো হাতে তো খুব সময়টা কম, সুতরাং তোমাকে টাইমটা তোমাকে শর্ট করতে হবে। তো তোমার কন্টেন্ট ঠিকই আছে, কিন্তু টাইমটা শর্ট করতে হবে। তো সেটা কিভাবে করবে আমি একটু বলছি, তুমি একটুখানি চিন্তা করবে সেটা, ঠিক আছে? যেরকমভাবে একটু আগেই যেমন ফারিয়া যেমন দিল যে ল্যাকটোজোপেরন, হ্যাঁ, তো এক্ষেত্রেও কি এটা স্যার ল্যাকটোজের দুটো ভাগ আছে, একটা ল্যাকটোজের গঠন, একটা স্ট্রাকচার, মানে ফাংশন। আমি ভাবছি স্ট্রাকচারটা পড়াবো, মানে গঠনটা পড়াবো, আর কার্যনীতিটা পড়াবো না। তাহলে স্যার আমার টাইমের মধ্যে এসে যাবে, উইদিন। হ্যাঁ, তোমাকে আমি বলছি তুমি যে এই যে স্ট্রাকচারটা পড়লে, তো স্ট্রাকচারের সঙ্গে একটু ফাংশনটা টাচ করে যাবে, যেরকম ভাবে ফাড়িয়ে করলো। যেমন স্ট্রাকচারে তুমি একদম ওই ট্রিক্সটা দিয়ে শুরু করবে, ঠিক আছে? যে এখান দিয়ে তুমি মানে যে ট্রিক্সটা দিলে খুব ভালো এখনকার মানে পড়াতে যেটা চলছে আর কি, হ্যাঁ, তো সেই ট্রিক্সটা দিয়ে শুরু করবে যে এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে আগে ওই মানে ট্রিক্স যেটা বললে ওটা লিখে দেবে, লিখে দিয়ে এবার তুমি রেগুলেটর আর স্ট্রাকচারাল জিন এই দুটো ভাগে ভাগ করে ছবিটা আঁকলে, ছবিটা আঁকতে আঁকতে মানে প্রত্যেকটা জিনের কাজ এবং তার সঙ্গে সঙ্গে ওই যে যুক্ত হচ্ছে, যেটা যেমন বলে যে যুক্ত হচ্ছে না, ওইভাবে বলে দেবে, তাহলে দেখবে যে তোমার এতে দাঁড়িয়ে যাবে। কি বললাম বোঝাতে পারছি? জিনগুলো স্ট্রাকচারটাও যেমন বলতে হবে, তার ফাংশনও বলতে হবে, কিন্তু ওই সময়ের মধ্যেই তোমাকে বলতে হবে, অত ডিটেলসে। হ্যাঁ, এবার তুমি তোমার ভিডিওটা লেন্দি হয়েছে এই কারণের জন্য, তুমি বারবার অনেক প্রশ্ন করছো, তো সেই জন্য তোমার ভিডিওটা লেন্দি হয়েছে। প্রশ্নের সংখ্যা কমিয়ে দিলেই তোমার ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। কি বললাম বোঝাতে পারছি? একটা ট্রিক্স বলবে, হ্যাঁ, অনেকগুলো ট্রিক্স বলার দরকার নেই, শুধুমাত্র মানে ল্যাকটোজোপেরনের স্ট্রাকচারে তুমি যে ট্রিক্সটা বললে ওইটা দিয়ে শুরু করবে, আর কোথাও ট্রিক্স অত বলার দরকার নেই। ছবিটা যেভাবে খুব সুন্দরভাবে এঁকেছো, ম্যাচিওর ছবি একদম, তো সেরকমভাবে এ করবে, হ্যাঁ। তো এইভাবে করলেই তুমি দেখবে যে তোমার 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তোমার এনার্জি, একটা টিচারের যেটা সব থেকে বড় দরকার, দেখবে ফিজিক্স ওয়ালাতে যখন পড়ায় আগে প্রথমে কি বলে শুরু করে স্যার? হ্যালো বাচ্চা বলে, হ্যাঁ, তাহলে এই যে তোমার মধ্যে সেই এনার্জিটা আছে যে হ্যালো বাচ্চা বলে শুরু করার যে এনার্জি, তাই তো আমি হিন্দি অত ভালো জানি না। তো যাই হোক, সেই এনার্জিটা আছে, এই এনার্জি রেখে শুধুমাত্র কন্টেন্টটা যেভাবে বললাম একটু কাটছাঁট করে করলেই হবে, ঠিক আছে? শুধু স্ট্রাকচারটা দিলে অসুবিধা হবে, স্ট্রাকচার এবং জিনের ফাংশনটা ব্রিফলি বলে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, সুইচ অন হচ্ছে অফ হচ্ছে, হ্যাঁ বলো। একটা কথা যে বলছিলাম, খাপ পঞ্চুর বাপ, এই কথাটা কি স্যার বলা চলে কি? এইবার আমি ওটা তোমাকে বলতে পারছিলাম না, ওটা না বলাটাই ভালো। না, ওটা চলবে না, ওটা এমনি ক্লাসে মানে বন্ধুদের মতো করে করছে। আমি অমিত স্যারকেও জানতে চাইছি এবং আমাদের স্যার নির্মল স্যারকেও জানতে চাইছি যে এই সমস্ত কথা আমরা যেগুলো মানে সচরাচর বলে থাকি, এটা একটু অ্যাট্রাকশন হয়তো আছে, বাট ইন্টারভিউ বলে না না ভালোভাবে নেবেন? না 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 না, ওটা নেবেন না, ওটা ভালোভাবে নেবেন না। আমি ওটা তোমাকে বলতাম, আমি সবার সামনে বলিনি, ওটা আমি পরে তোমাকে মেসেজ করতাম, আমি লিখে রেখেছি, ঠিক আছে? ওরকম ওয়ার্ড আমিও বলতে চাইছিলাম না, বলবো না ভাবছি। না না, ওটা বলার দরকার নেই, ওটা একটা সিরিয়াস জায়গা, তো বুঝতে পারছো তো? ঠিক আছে, ওটা বলার দরকার নেই। না, পড়ানো খুবই একদম মানে বললাম ম্যাচিওর, যেটাকে বলে ম্যাচিওর, একদম ক্লাসরুমে স্যার একদম পড়াচ্ছেন, একদম গম গম করছে, যেটাকে বলে স্টুডেন্ট একদম আটকে আছে, এনগেজড হয়ে আছে স্যারের দিকে, চার্মড হয়ে যাবে স্টুডেন্টস। হ্যাঁ, তো সেই জন্যই বললাম যে তো ক্লাসরুমে পড়াচ্ছেন, মানে পাবলিকের মধ্যে থেকে বুঝতে হবে যে যা যা বলতে চাই আর কি। হ্যাঁ, না স্যার, আমি সবসময় একটা বিষয় বলি, আচ্ছা আমি একটু বলি যে স্যার হচ্ছে আমার জামাইবাবু, ঠিক আছে? হ্যাঁ, তো এটা বলি, স্যার বলছে, আমি অভিজিৎ দাই বলি জেনারেলি। তো অভিজিৎ দা যেটা বলছে যে একটা খারাপ লাগে যে আমি সবাইকে পড়াচ্ছি, এর সঙ্গে হয়তো সবসময় মানে ফোনেও অনেক সময় আমি টাইম পাই না, ঠিক আছে, বিভিন্ন কাজে যেতে থাকি, তো দেখে খারাপ লাগছে যে কত ভাইটাল, মানে এরা কবে পেয়ে যাওয়ার কথা চাকরিটা, এটাই আমার মানে এ লাগছে, ঠিক আছে? সেটাতে মানে খুবই হ্যাঁ, গন্ডগোলের ব্যাপার, সেটা তো একদম কিছু বলার নেই, এটা বলার কিছু নেই। ওই আলোচনাটা আমি আর করছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। এই যে কেস হচ্ছে, এটা কোনো প্রভাব ফেলবে না তো? মানে এই যে মানে অনেক রকমের কেস হচ্ছে, মানে ভয় লাগছে স্যার, যদি স্যার প্যানেল বাতিল করবে বা অন্য কথা কিছু। বলি দেবলীনার কথা বলি, দেবলীনা যা হওয়ার হবে। হুম, স্যার যে টেনসড হয়ে যাচ্ছে ভীষণ। আর 25 বছর চাকরি করার পরে আবার যদি আমাকে টেট দিতে বসতে হয়, যদি বলে, তাহলে তো ম্যাক্স, তাহলে তো এই বছরের যা রেজাল্ট হচ্ছে তা তো 80% টিচার ফেল করে যাবে।
80% যারা না, টিচার, আমি একটা জিনিস বুঝেছি এখান থেকে, আমাকে যারা জিজ্ঞাসা করেছেন যে স্যার কি করবো ইত্যাদি, আমি বলছি যে আমি কিন্তু মেন্টালি রেডি হয়ে আছি। হুম যদি আমাকে কখনো বলে যে আপনি এরকম দিন বা এরকম কিছু সিচুয়েশন আসে আমি ফেস করবো, কি আছে, হুম কেস হবে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, ইন্টারভিউ সামনে আছে, হুম যে এখনো পর্যন্ত বন্ধ হয়নি, আমার সুইচ অন থাকবে, আমি সুইচ কখনো কিন্তু ভাবনা মাথায় ব্যাকআপ দ্য ক্যালকুলেশনে কি হবে, হঠাৎ করে মানে আমার যে এন্থু লেভেলটা কোনো না কোনো জায়গায় কিন্তু ধাক্কা লেগে যাবে, ওইটাকে আমি কিছুতেই মানে বন্ধ করবো না, মানে হতে দেবো না। হুম দেবলিনা কি বলছে, দেবলিনা এটা যেন মাথার মধ্যে না ঢোকে। হুম এই জিনিসটা কোনো পরীক্ষা আজকে পর্যন্ত এই পরীক্ষা আমি বললাম তো আজকে শুরুতে আমার সঙ্গে কয়েকজনের কথা হলো, তারা আজকে ইন্টারভিউ দিয়ে এসছে, যা হবে দেখা যাবে সেটা পরের ব্যাপার, কিন্তু যদি এই ইন্টারভিউ বোর্ডে আমাকে যেতে হয় আমি যাচ্ছি, যেতে হয় না আমি যাচ্ছি, সুতরাং আমাকে ধরে নিতে হবে আমার এন্থু যেন 100% থাকে, হুম একদম এর নিচে নামলে হবেই না, হুম। কারণ টাফ কম্পিটিশন, আমরা সবাই জানি কম্পিটিশন কিন্তু ভেরি টাফ। তুমি এখানেই দেখছো যে দেখো কত ডেমো যারা দিচ্ছে আর কি, তোমরা সবাই দিচ্ছ, সবাই একদম মানে ভালো লেভেলে তোমরা ডেমো দিচ্ছ, বুঝতে পারছো তো? সুতরাং এখানেও দেখো যেটা হাতের মধ্যে, আমার স্যার যেটা সাজেশন, যেটা হাতের মধ্যে নেই সেটা ভেবে লাভ নেই। আর আজকে তো অমৃতা সিনহা তো একটা বলেই দিয়েছেন যে এইভাবে হচ্ছে চলবে এটা, ঠিক আছে? যেহেতু বন্ধ হয়নি, অভিজিৎ দা যেটা বললো যে যেহেতু বন্ধ হয়নি, সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। এত কষ্ট করে তোমাদের নাম উঠেছে, একটা ব্যাপার ভাবা, এত কষ্ট করে তোমরা এখানে নাম তুলেছো, এইখান থেকে ব্যাক করে যাওয়াটা বিশাল কষ্টকর। যদি নাম যদি না উঠতো ইন্টারভিউতে ভেরিফিকেশনে, সেখান থেকে ব্যাক করাটা সহজ, ঠিক আছে, তারা মনটাকে মেনে নিতে পারতে, কিন্তু এখান থেকে ব্যাক করাটা বিশাল। আমি সেই জায়গা থেকে ব্যাক করেছি বলেই তোমাদেরকে বলছি যে ওই সময় আমি প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলাম, তো সেই জায়গা থেকে ব্যাক মানে করলে হবে না, এরকম মেন্টালিটি নিয়ে হ্যাঁ প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে দেবলিনা? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। একদম মানে আমার মানসিকতা থাকবে আমি 100%ই দেবো, হ্যাঁ 100%ই দেবো এটা। 100% দেবো, আমি আমার 100%টা দেবো, সেখানে যেন আমার কোন সেইটা দিতে যেন আমার জন্য কোনো জায়গায় না আমার নিজের পড়ে হুম না হুম হুম, সেটাই। হবে, ওনারা আমার সামনে তারা কি নম্বর দেবেন সেটাও তো আমি জানি না, হুম হুম কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারি যে কোন জায়গায় কি মানে কি হয়, কোথা হুম থেকে কি হতে পারে, হুম স্যারেরা কি হচ্ছেন। এই যে আমি এই যে এইকে বলছিলাম, এই মীরকে বলছি, দেবলিনাকে বলছি আমি কথা হলো, বা অন্যরাও সবাই উদ্দেশ্যে বলছি, এই যে পড়াচ্ছেন উনি কি কনফিডেন্সের সঙ্গে, কি আনন্দ করে, কি সুন্দরভাবে পড়াচ্ছেন, এইটি করতে লাগে। কিন্তু একটা বাচ্চা মানে দেখা যায় ক্লাসরুমে আমাদের এক্সপিরিয়েন্স বলছেন যে আমি আমার একটা জায়গায় একসময় শিক্ষকতা করতাম, সেখানে দুটো সেকশন ছিল আমার সায়েন্সে, 120 জন পড়তো, তারপরে ছিল কমার্সের ব্যাচ। আমি যেহেতু মানে লিটারেচার পড়াই, আমার সায়েন্স অ্যান্ড কমার্স নিয়ে একটা সেকশন ইংরেজি পড়াতে হতো আমাকে। অন্যেরা ওই ক্লাসে যেতেই চায় না, মানে এত দুষ্টুমি করছে। আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, কিন্তু আমি গেলে আমি নিজেকে বড়াই করছি না, আমি গেলে ক্লাসটা চুপ। কেন? এর কারণটা আমি ম্যাজিক করছি নাকি গিয়ে? না, একই জিনিস করছি, পড়াচ্ছি। তা আমি বুঝি যে স্টুডেন্টকে আমাকে বুঝতে লাগে, আমার স্টুডেন্টদের মানসিকতা কি আছে, তারা কি চায়, সেই বুঝে আমাকে কিন্তু নিজেকে সুইচ অন বা যেরকম রোজ করছি সেই থেকে একটু আলাদা আলাদা করতে লাগে। সেই জন্যই আমি এই মীরের কথাটা বলছিলাম, ও যেভাবে পড়াচ্ছে হুম ছাত্রকে টেনে রাখতে হবে আমার দিকে, এইটাই মনটা শেষ। হুম হুম আমি একদম মেকানিক্যাল হয়ে তো পড়িয়ে চলে এলাম, আমার সাবজেক্টে বিশেষ করে আমি যেটা সাবজেক্টে পড়াই খুব ন্যাচারালি একটু অসুবিধা আছে, বাচ্চাদের, সেখানে তাকে ইন্টারেস্ট গ্রো করে আমার দিকে টেনে আনা, যে কোনো সাবজেক্টে, এটা আমার সাবজেক্টে কেন বলবো, ফিজিক্স যারা পড়ায়, ফিজিক্স পড়ান তো তাদের তো আরো সমস্যার কথা। তো সেই জন্য আমি বলছি যে ওটা নির্ভর করে একদম সেই জায়গায় আমাকে যেতে হবে, যাতে আমি স্টুডেন্ট যেন আমার দিকে এনগেজ থাকি, অন্য কোথাও যাবে না, হুম ঠিক আছে? এর থেকেও আর একটা বড় জায়গা ছিল, 120 জনকে পড়াতে হতো আমাকে, একটা মাইক নিয়ে, মাইক ছাড়া কেউ যেতে পারবে না সেখানে, মাইক নিয়ে 120 জন পড়তো। একটা আর্টসের কথা বলছি, একটা হল রুমে 120টা বাচ্চা বসে আছে, সেখানে তো মানে কে পিছন দিয়ে চলে যায়, কে ভেতরে ঢুকে, স্টুডেন্টরা যা করে এই বয়সে ছাড়বে, তাদেরকে টেনে রাখতে হবে। এটা কিন্তু একজন টিচারের
মানে কেরামতির উপরেই নির্ভর করে তিনি কি করছেন, হুম তার প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি, যেগুলো যেগুলো আমি এখানে আমি যেগুলো দেখছিলাম আর কি, তার প্রেজেন্টেশন, তার স্টাইল, তার কনফিডেন্স লেভেল, তিনি তার বোর্ড ওয়ার্কটা তিনি কেমন করছেন, সাবজেক্টটা স্যার দেখেছেন, আমি বাদবাকিটা আমি চেক করছিলাম। তো সেটাই আমি বলতে চাইছি, সেগুলোও কিন্তু টিচিং প্রফেশনে, আমাদের এই প্রফেশনের মধ্যে সেগুলো পার্ট, হুম হুম সেগুলো পার্ট। একমাত্র শুধু সাবজেক্ট পড়িয়ে গেলে অনেক অনেক আছে, অনেক গভীরতার জ্ঞান আছে তার, প্রচুর তিনি জানেন, তার হয়তো প্রেজেন্টেশন অত ভালো না, তাকে স্টুডেন্টরা নিতে চাইছে না, নেয় না, সেরকম জায়গায় করতে হবে, করলে হবে না। আর যারা এক্সপার্ট স্যার, যারা এক্সপার্ট অভিজিৎ দা, তারা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে। মানে তুমি যখনই না এই যে 2 মিনিট, হ্যাঁ আমার একজন ডাক্তারবাবুর সঙ্গে রিসেন্ট কথা হচ্ছিল, তো তিনি প্রায় মানে 70-এর উপর বয়স, তিনি তার চেম্বারে গেছিলাম, তিনি বলছেন যে আমার এই বয়সে এখন আমি একদম বাচ্চাদের ডাক্তার, বুঝি আর বাচ্চা ঢুকলে আমি বুঝতে পেরে যাই যে ওর মুভমেন্ট দেখে যে ওর কি হয়েছে। তো এই যারা এক্সপার্ট যারা, আর তাছাড়া এই রোজ যদি একটা লোক 20 জন 30 জন কে ডেমো নেয়, সে তার অভিজ্ঞতা না থাকলে দুদিনেই তার অনেক কিছু এসে জেনে যাবে। তোমার মানে প্রথম 2-1 মিনিটের হচ্ছে তোমার এটাই তোমার বুঝে যাবেন। আরেকটা স্যার সাজেশন দিচ্ছে অভিজিৎ দা, তোমরা যে যে টপিকগুলো করেছো না, একটু ইউটিউবে একটু ফলো করবে, একটু দেখে নেবে যে স্যারেরা কি কন্টেন্টগুলো কি করছেন, ঠিক আছে? যদি অসুবিধা হয়, বুঝতে পারছো তো? ঠিক আছে, আচ্ছা। এরপরে অভিজিৎ দা আছে, এরপরে হচ্ছে ভাস্কর আছে। হ্যাঁ, ভাস্করেরটা একটু দেখে নিই। ভাস্কর আছে তো? ভাস্কর আগে দিয়েছিল, ভাস্করের দেব লিনিয়ারটা তাহলে দেখে নেব যেহেতু। আর আচ্ছা, আর এরকম কেউ আছো যে যারা প্রথম দিয়েছো অথচ বাকি নেই, এরকম? মানে প্রথম দিয়েছো বাকি নেই বলতে আমি বলছি যে একবারও যাদের ডেমো প্রয়োজন হয়, হ্যাঁ একদম সঠিক বলেছ, 25টি প্রাইমারি স্পারমাটোসাইটের প্রয়োজন হয়। আজকে আমরা জানবো যে এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি কিভাবে কন্ট্রোল করা হয়। যে কোনো জিনিসের তো একটা কন্ট্রোল থাকা প্রয়োজন আছে। যেমন তোমরা সাইকেলে করে স্কুলে এসেছো, সেই সাইকেলের কন্ট্রোলের জন্য কি থাকে? ব্রেক থাকে। কোথাও তুমি স্পিডে চালাও, কোথাও আবার আস্তে চালাও। সেই রকম স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটিকেও কন্ট্রোল করার জন্য কিছু হরমোন আছে। সেই হরমোনগুলো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটিকে কন্ট্রোল করে থাকে। তাহলে আজকে আমরা জানবো কি হরমোনের মাধ্যমে কিভাবে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটিকে কন্ট্রোল করা হয়। তাহলে কি পড়ছি? হরমোনাল কন্ট্রোল জেনেসিস। এই কন্ট্রোল প্রসেসটি শুরু হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস আরো এক প্রকার নামে ডাকা হয়, কেউ বলতে পারবে? হ্যাঁ একদম সঠিক বলেছ, মাস্টার গ্ল্যান্ড। এই হাইপোথ্যালামাস কি করবে? যখন একজন ছেলের বয়স 13 বছরে প্রবেশ করবে, তখন হাইপোথ্যালামাস এক প্রকার হরমোন রিলিজ করে। সেই হরমোনটির নাম কি? GnRH, যার ফুল ফর্ম কি? হ্যাঁ একদম সঠিক বলেছ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এই হরমোনটি রিলিজের মাধ্যমে হাইপোথ্যালামাস অগ্রপিটুইটারিকে, কাকে? অগ্রপিটুইটারিকে এক প্রকার মেসেজ দেবে, বা হচ্ছে বাহু পেশিবহুল বাহু, বা হচ্ছে কণ্ঠস্বর গম্ভীর করা, এই কাজগুলো টেস্টোস্টেরন করতে থাকবে। এখন একটু ভালো করে বলো যে ধরো তোমরা তো অনেকে হোস্টেলে থাকো, তো যখন তোমার পাশে টাকা থাকে তখন তুমি কি আর বাড়ি থেকে টাকা চাও? নিশ্চয়ই না। তখন তুমি বাড়িতে বলেছো এখন টাকা আছে, টাকাটা এখন শেষ হোক, তারপরে আবার টাকা পাঠাবে, যখন শেষ হবে তখন পাঠাবে। তো টেস্টোস্টেরন লেভেল যখন ব্লাডে হাই থাকবে, তখন টেস্টোস্টেরন এই অগ্রপিটুইটারিকে এক প্রকার নেগেটিভ ফিডব্যাক দেবে। কি ফিডব্যাক দিবে? নেগেটিভ ফিডব্যাক দেবে। এবং এই হাইপোথ্যালামাসকেও নেগেটিভ ফিডব্যাক দেবে যে এখন ব্লাডে টেস্টোস্টেরনের লেভেল অনেক হাই আছে, এখন আর ইন্টারস্টিশিয়াল সেলকে স্টিমুলেশন দেওয়ার জন্য যে হরমোন
তাকে রিলিজ করা বন্ধ করো। আর এদিকে কি হবে, সার্টোলি কোষ যখন স্পারমাটোজেনেসিসের রেট অনেক হাই হবে, এই এক প্রকার হরমোন রিলিজ করবে, সেটা হচ্ছে কি ইনহিবিন। ইনহিবিন হরমোন রিলিজ করবে। এই ইনহিবিন করবে কি, অগ্র পিটুইটারিকে গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেবে। যে এখন স্পারমাটোজেনেসিসের রেট অনেক হাই আছে, এখন আর ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ করার প্রয়োজন নেই। তাহলে এটা তোমরা একটু ভালো করে বইটা পড়ো। আপনারা যদি বাড়িতে ওটা একটুখানি নিয়মিত প্র্যাকটিস করেন আর এরকম ভিডিও করে করে নিজেরা দেখেন, দেখবেন ক্রমশ উন্নতি হবে। মানে আপনি আরো আগেরটা থেকে পরেরটা ভালো পড়াবেন। এই সুচরিতা কি আমি বলেছিলাম, ও আজকে জয়েন করেছিল, এখন আর নেই। ওকেও বলেছিলাম যে বারবার ডেমো করে ওটাকে একটুখানি বারবার দেখা, তাহলে ডেমো করলে আর ওটা ভিডিও করে নিজে দেখলেই কনফিডেন্সটা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। আর কোথায় টিউনিং করতে হবে সেগুলো তো স্যার বলে দিচ্ছেন, আর যারা সেগুলোকে আর একটু নতুন করে স্ক্রিপ্ট করে সেগুলোকে বারবারে প্র্যাকটিস করলেই কিন্তু মানে খুবই ভালো হয়ে উঠবে স্ক্রিপ্টটা, প্লাস নিজের কনফিডেন্স লেভেলও বাড়বে। আচ্ছা, এবার আমি ভাস্করকে বলি যে তোমার হ্যাঁ আগের দিনের থেকে স্যার যেটা বললেন আজকে অনেকটা ভালো হয়েছে, আর তুমি কনফিডেন্সটাও তুমি কি অনেকটা ফিরে পেয়েছো। হ্যাঁ, তো এটা ঠিক আছে। আর যেটা বলবো যে তুমি যে মানে যেটা লিখছিলে না, মানে ওই যে লেখা নয়, তুমি যে ছবিটা যেটা আঁকতে গেলে দেখবে যে কোনো বইতে একটা প্রথমেই ছবি আছে, যে হাইপোথ্যালামাস ওটা ছবি আঁকো, পিটুইটারির ওটা ছবি আঁকো, আর টেস্টিসের হচ্ছে ছবিটা আঁকো। টেস্টিসের ছবি জাস্ট একটা বক্স করবে, সেখানে সাটুলি সেল আর লেডিক সেল দিয়ে দেবে, একটা গোল আর একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেবে। ঠিক আছে, আমি কি বললাম বোঝাতে পারছি ভাস্কর? ওই ছবির সাহায্যে, হ্যাঁ ছবির সাহায্যে তুমি বোঝাও, তাহলেই তোমার পড়ানোটা ভালো হবে। তুমি যখনই লিখে লিখে বলছো না, তখন যে স্যারেরা মানে শুনবেন মনে রাখবে যে তাকেও তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। তাহলে তুমি যখনই ওটা ছবি দিয়ে যখনই বলবে, তখন এই টপিকটা তোমার ভালোই দাঁড়িয়ে যাবে। তো ছবিটা এঁকে তুমি তখন হচ্ছে সেটাকে ডেমনস্ট্রেশন করবে, তাহলে দেখবে ভালো হবে। অর্থাৎ তুমি এই যে লিখছো যে লেডিক সেল, তারপরে লিখছো যে সাডুলি সেল, ওটাকে লিখতে বলছি না, ছবির সাহায্যে করো। হাইপোথ্যালামাস ছবি, একটা ছোট্ট ছবি হাইপোথ্যালামাসের, তারপরেই হচ্ছে পিটুইটারি, একটা ছোট ছবি করলে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি এলো, তারপরেই হচ্ছে টেস্টিস। ঠিক আছে, তো এবার টেস্টিসটাকে একদম ছবির সাহায্যে তুমি বলবে। আর একটা বিষয় বলি, ওই যে সেমিনিফেরাস টেবিলের মধ্যে তুমি বললে যে স্পারমাটোগোনিয়াল সেল, তো স্পারমাটোগোনিয়াল সেল ছাড়াও কিন্তু স্পার্মের ডেভেলপমেন্টের সমস্ত সেলগুলো থাকে। কি বললাম বোঝাতে পেরেছে? সুতরাং ওই জায়গাটা, হ্যাঁ ডেভেলপমেন্ট অফ স্পারমাটোগোনিয়াল সেল, তুমি বলবে যে স্পার্মের মানে স্পার্মের ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজের সেলগুলোকে আমরা দেখতে পাই, বিভিন্ন স্টেজের সেলগুলোই থাকে। হ্যাঁ বিভিন্ন স্টেজের সেলগুলো থাকে, এইটা বলবে। আর ছবি দিয়ে ওটাকে বোঝাবে। তুমি যেটা লিখছো ওটা যদি ছবি দিয়েই বলো, তোমার ডেমোটা আরও কিন্তু 50% তোমার ভালো হয়ে যাবে। কি বললাম বোঝাতে পেরেছি? আগের দিন যেমন একদম দেখে আমাদের খুব খারাপ লেগেছিল, তাই তো অভিজিৎ দা? তো আজকে কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর কি, মোটামুটি খারাপ লাগেনি। তুমি আরেকটু আয়না দেখে দেখে আরেকটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? ঠিক আছে ভাস্কর। আর বাকিদের তুমি এই যে ডেমোগুলো একটুখানি দেখো, মানে কয়েকদিন তো ক্লাস চলবে, শনিবার দিনেও ক্লাস চলবে, সুতরাং ডেমোগুলো একটু দেখলে তখন তুমি নিজেকে রেকটিফাই করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাস্কর, কোথায় তোমার বাড়ি, কোথায় ভাস্কর? আমার সবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর সবং। তুমি এখন কি করছো? এখন কোনো পড়াও? আমি ওই ছোট বাচ্চাদের পড়াই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাচ্চাদের পড়াও, তাই তো? ঠিক আছে, ঠিক আছে ভাস্কর। হ্যাঁ বাচ্চাদের, জানো তো বাচ্চাদের পড়ানোটা আমার মনে হয় সব থেকে শক্ত। বড়দের তো আমি তোমাদেরকে পড়িয়ে দিতে পারি, তোমাদের যখন পড়াই আমার এখন ইজি লাগে, পড়িয়ে পড়িয়ে হয়ে গেছে হ্যাবিচুয়েটেড, কিন্তু যখন 5-6 ছেলে মেয়েদেরকে পড়াতে যাই একটু শক্ত লাগে, কারণ ওদের মন সহজে বোঝা যায় না, আর ওদেরকে কন্ট্রোল করা খুব শক্ত। যাই হোক, তুমি একটা ভালো কাজ করছো, এটা বলতে পারি। আচ্ছা যার প্লয়েড লেভেল কি ছিল না ডিপ্লয়েড বা টুই। আবার আরেকটা পুংজনন কোষ এবং নির্মিত নিউক্লিয়াস
যার প্লরি লেভেল 2n, এই দুটো আবার নিশ্চিতভাবে কি করছিল, শস্য গঠন করছিল। তাহলে যার প্লরি লেভেল আমরা কি বলেছিলাম, ট্রিপ্লয়েড বা 3n। তো আজ আমি তোমাদের এই শস্যের গঠন সম্পর্কে পড়াবো। তাহলে আজকের পাঠ কি হলো, শস্যের গঠন। আচ্ছা বলো তো তাহলে শস্য বা ইন্ডোস্পার্মটা তাহলে আসলে কি? হ্যাঁ, শস্য হচ্ছে ভ্রূণের সঞ্চিত খাদ্য ভাণ্ডার, হ্যাঁ, যেখানে থেকে ভ্রূণ পরিপুষ্ট হয়। তো দেখো, তাহলে এই শস্যকে আমরা 3 ভাগে ভাগ করি টোটাল। হ্যাঁ, তাহলে আমরা পড়বো শস্যের প্রকারভেদ। তোমরা এই পয়েন্টটা খাতায় লিখে নাও। হ্যাঁ, তাহলে কি কি 3টে ভাগ হচ্ছে না, 1 নাম্বার হচ্ছে নিউক্লিয়ার টাইপ, 2 নাম্বার হচ্ছে সেলুলার টাইপ, আর 3 নাম্বার হলো হেলোবিয়ার টাইপ। এবার দেখো, এই যে নিউক্লিয়ার টাইপ, এইখানে কি হচ্ছে, এই হলো একটা শস্য মাতৃ নিউক্লিয়াস। এই শস্য মাতৃ নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস যুক্ত একটা গঠন তৈরি করছে। এইটা হলো একটা ভ্যাকুয়াল। তোমরা সবাই জানো যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালটা সাধারণত বড় হয়। এবার সেলুলার ক্ষেত্রে কি হচ্ছে, সেলুলার শস্যের ক্ষেত্রে এই শস্য নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষপ্রাচীর যুক্ত বহুকোষী গঠন সৃষ্টি করছে। এইরকম ভাবে বহুকোষী গঠন সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে তোমরা? এর এক্সাম্পল কি হবে বলো তো, ধুতুরা। হ্যাঁ, তোমরা এই এক্সাম্পল গুলো লিখে রেখো। 3 নাম্বার হলো হেলোবিয়ার টাইপস। হেলোবিয়ার টাইপসটা হলো এই নিউক্লিয়ার টাইপ এবং সেলুলার টাইপের মধ্যবর্তী পর্যায়। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি 2 রকম টাইপে কম্বাইন হচ্ছে। তাহলে কি হচ্ছে হেলোবিয়ার টাইপের ক্ষেত্রে, না এখানে শস্য মাতৃ নিউক্লিয়াসটা ফার্স্টে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ডিভিশনের মাধ্যমে দুটো কোষ সৃষ্টি করছে। তাহলে এইটা হলো মাইক্রোপাইলার এন্ডের দিকে একটা কোষ, আর এইটা হলো ক্যালাজাল বা ডিম্বক রন্ধ্রের দিকে একটা কোষ। এবার এই মাইক্রোপাইলার বা উপরের দিকে যে কোষটা, সেইটা বিভাজিত হয়ে এইরকম বহু কোষপ্রাচীর যুক্ত বিভিন্ন গঠন সৃষ্টি করছে। আবার এই নিচের দিকে কি ক্যালাজাল এন্ড, এই কোষটা কি হচ্ছে না বিভাজিত হয়ে দুটো বা একটা এরকম টাইপের একটা গঠন সৃষ্টি করছে। তাই বুঝতেই পারলে, তাহলে এখানে কি হলো, তাহলে এই দুটো পর্যায় মিক্স টাইপ এখানে দেখা যাচ্ছে। তাই তোমরা বুঝতে পারলে তো? এবার তোমরা হেলোবিয়ার টাইপের তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে আমাদের এক্সাম্পল কি হতে পারে। হ্যাঁ, তাহলে এক্সাম্পলটাও লিখে নাও। হ্যাঁ, এক্সাম্পল হলো অ্যাসপোডেনাস। দেখো, এই নিউক্লিয়ার টাইপেরও এর এক্সাম্পলটাও তোমরা লিখে নাও। এর এক্সাম্পল হলো মালভা বা ক্যালোট্রপিসও আছে। তাই তোমরা বুঝতে পারলে তো? তাহলে কেউ একজন বলো তো, হ্যাঁ তুমি বলো তো, তাহলে শস্যকে আমরা ক ভাগে ভাগ করছি? হ্যাঁ, 3 ভাগ। তাহলে কি কি বলো? হ্যাঁ, নিউক্লিয়ার, হেলোবিয়ার, আর একটা হলো সেলুলার টাইপ। তাই তোমরা সবাই বুঝতে পারলে শস্যের গঠন। তাহলে তোমরা এটা পরের দিন পড়ে এসো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আরে আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। এটাই কি চেঞ্জ করতে হবে কিনা সেটা তো স্যার বলবেন, কিন্তু ওভারঅল যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু ভিডিও করলেই দেখবেন যে বাড়ছে, আগে থেকে এটা পরেরটা ভালো হচ্ছে। এবার আর কিছু অ্যাড করতে হবে না, কি করতে হবে সেই সব তো আর স্যার ওর ডেমনস্ট্রেশন অ্যাকসেন্ট এগুলো সব ঠিক আছে, মানে বলার এটা যেগুলো দেখে আর কি। হ্যাঁ, ওর ডেমো এমনিতে কথা থ্রোয়িং যেটা ফ্লুয়েন্সি, হ্যাঁ। এবার বোর্ড ওয়ার্কের ওর কতটা কি সেটা একটু ওকে নিয়ে আলোচনা করতে হবে, বা আরো কিছু করার চেঞ্জেস আছে আর দরকার কিনা, কিংবা আরো কিছু ইনপুট দরকার কিনা, সেটা তো
স্যার বলে দিচ্ছেন, কিন্তু অন্যান্য কিছু তো দেখছি আমি ঠিকই আগের থেকে অনেক অনেক বেটার হয়েছে, আগেরটার থেকে বেটার হয়েছে এটা। হুম হুম হ্যাঁ, দেবলিনাকে আমি বলি তোমার আগের থেকে বেটার হয়েছে। আর তুমি এই যে মানে এন্ডোস্পাম দিয়ে যে শুরু করছো আর কি শস্যটা, তুমি ঠিক আছে ডাবল ফার্টিলাইজেশন দিয়েছো, আর তো তুমি দেখো প্রথমেই তুমি যখন লিখছো আর কি ওয়ার্ডে ওটা লেখার দরকার নেই, একটা শুক্রাণু একটা ডিম্বাণু আঁকবে। তো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা জানি যে শুক্রাণু মানুষের শুক্রাণুর মতোই ছবি এঁকে ওটা বলা যায়, ওতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এঁকে ওটা হচ্ছে জাইগোট তৈরি হলো, ঠিক আছে, এইটা বলবে। আর দ্বিতীয় হচ্ছে এই যে শস্যটা অ্যাকচুয়ালি তুমি এর আগের দিন সিড নিয়ে করেছিলে তাই তো? তাহলে ওখানে সিডের কোথাতে এন্ডোস্পাম থাকে, শস্য থাকে, সেটা বলবে। ভালো করে শোনো, তুমি কি বোঝাতে চাইছো? তুমি বোঝাতে চাইছো এটাই যে হোয়াট ইজ এন্ডোস্পাম এবং তার টাইপ। তাহলে একটা ছাত্রের মধ্যে এটা একটা তুমি বলবে যে এরকম তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছোলা বীজ আছে, তোমরা জানো আমরা সবাই ছোলা বীজ খাই, তাহলে ছোলা বীজের শস্য কোনটা, যেটা একটা শিশু উদ্ভিদের যেটা খাবার, তো সেটাই হচ্ছে তার এন্ডোস্পাম বা শস্য। ওইটাকে তুমি বলতে বলতে ছবির সাহায্যে বলে দেবে যে এটাই হচ্ছে শস্য। তাহলে এই যে ছোলা বীজটা আঁকলাম এটা কেমন ধরনের শস্য, ওইখানে টাইপটা নেবে, টানবে এটা, ঠিক আছে। তারপরে টেনে বলবে এছাড়া আরো বিভিন্ন রকমের এন্ডোস্পাম থাকে, সেটা বলবে, ঠিক আছে। আর সবশেষে এটা বলে দেবে যে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আফটার ফার্টিলাইজেশন শস্য তৈরি হয়, তো সেই জন্য সেটা ট্রিপ্লয়েড, আর জিমনোস্পার্মের ক্ষেত্রে বিফোর ফার্টিলাইজেশন তৈরি হয়, তো সেই জন্য সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এটা একদম সবশেষে বলবে। হ্যাঁ, আর একটা বিষয় বলি, এই যে পড়ানোর শুরু এবং মানে এন্ডিংটাও কিন্তু ওনারা দেখেন যে কিভাবে তুমি শেষ করছো। এই যে তুমি বলছো যে তোমরা তাহলে পড়ে আসবে, তারপরে আমি অনেকগুলো মানে এর পরের দিন প্রশ্ন করব, অ্যাকচুয়ালি বলবে যে আমি এর পরের দিন আমরা এই টপিকটা শুরু করব, ঠিক আছে। কি বললাম বোঝাতে পারছি? হ্যাঁ, ওইটা বলবে না, তাই তো স্যার অভিজিৎ দা? হ্যাঁ, না এটা হ্যাঁ, যাতে ওদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে যে এর পরের দিন আমরা কি, এবার তুমি যখনই বলবে ওটা পড়ে আসবে আমরা প্রশ্ন করবো, স্টুডেন্টসরা আর পরের দিন স্কুলে আসবে না। ঠিক আছে, বা তোমরা যেটা জানতে চাও সেটা আমি বলে দেবো। সুতরাং ওইটা নয়, বলবে যে তোমরা মানে এর পরের দিন আমি এটা পড়াবো। এছাড়া ওভারঅল তোমাকে যেটা বললাম স্টার্টিংটা ছবি দিয়ে শুরু করো, ছবি বায়োলজিক্যাল সায়েন্সে কথা বলবে, বেশি লেখার দরকার নেই, ছবির সাহায্যে বোঝাও। আর লেখাগুলো যে ফুল ফর্মে, যেহেতু সময় প্রচুর কম, তোমরা শর্ট ফর্মেও লিখতে পারো, যেমন সেলুলার শস্য দন্তে সহায়িকা তালবস্য দিয়ে লিখে দেবে। আরেকটা জিনিস বলি না, যেটা আমি বলতে এখানে লিখেছি আমি, তুমি দেখবে যে প্রথমে তুমি বলছো যে এবার আমরা পড়বো হেলোবিয়াল শস্য বলে, তারপর যখন লিখছো সেটা চুপ করে যাচ্ছ, ওই রকম নয়, লিখতে লিখতে তোমাকে বলতে হবে। কি বললাম বোঝাতে পেরেছে? হ্যাঁ, এইটা করবে। দুটো জিনিস হয়, তাতে কন্টিনিউশনটা চলতে থাকে, হ্যাঁ, কন্টিনিউশনটা চলতে থাকে, স্টুডেন্টরা কথা বলার সুযোগ পায় না, হ্যাঁ, যেটা যে জন্যই কথাটা বলা হয়। আর এইখানে হচ্ছে টাইম, এখানে টাইম, আমরা বুঝে যাচ্ছি টাইমটা হচ্ছে লিখতে লিখতে এগুলো কিছু প্র্যাকটিস করতে হবে, এটা একটু প্র্যাকটিস করতে হবে, লিখে 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 আর ভিডিও করলেই হবে। ভিডিও এটা করে দেখতে হবে না, কারণ নালে কি আমি কি আমার যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো আমি যদি ভিডিও করে দেখি তাহলে আমি নিজেই কিন্তু বুঝতে পারবো এখানে আমার একটুখানি চেঞ্জ করতে হবে, বা এখানে আর একটু চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্টটা একটু বদলে নিয়ে এরকম বললে ভালো হবে। বা বোর্ড ওয়ার্কটা এছাড়া তোমার ঠিকই আছে। টাইম দেয় 5 মিনিটের বেশি, যখন সময় যদি ওরা বেঁধে দেন তাহলে কিন্তু সেই সময়ের মধ্যে যতটুকু হবে ততটুকু তারপরে থামিয়ে দেবে। তার মানে তোমাকে ওই সময়ের মধ্যে তোমাকে স্টার্টও করতে হবে আবার এন্ডও করতে হবে। কি বললাম বোঝাতে পারছি? সুতরাং সেইভাবে স্পিডে তুমি যা 10 করতে হয় তাহলে সেরকম প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 টাকা 10 মানে যাই হোক এক্ষেত্রে 5 মিনিটই দেবে, সেই রকম ভাবেই করবে। 10 মিনিট দিতে পারবে না, 10 মিনিট কোনোদিনই দেবে না, ঠিক আছে, কারণ এত স্টুডেন্টকে দেওয়াটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে দেবলিনা, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সবাই দেখতে থাকো, আর যারা মানে মোটামুটি ডেমোর এই ক্লাসগুলো দেখলে তোমরা বিভিন্ন জনের বিষয়গুলো তোমরা দেখতে পারবে, সবাই কেমন ডেমো দিচ্ছে। এর পরের দিন তোমাদের আবার আমি ডেমো ক্লাস নেব। হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন অভিজিৎ দা। আমি একটা কথা বলছি, যেটা হচ্ছে এই যে দুটো দিন যে ডেমো ক্লাস, তার মধ্যে কয়েকজনকে আমরা যে প্রেস করছি, এই প্রেসটা তাদের প্রাপ্য বলে আমরা করছি। আর তার থেকেও বড় ব্যাপার, যারা আজকে দেখছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনারা কিভাবে করছেন, তাদের দিকগুলোকে হাইলাইটেড করা হচ্ছে
হুম সেগুলো থেকে কিন্তু আপনারা শিখবে আরো ভালো করবেন বলে করানো হচ্ছে এটা। হুম 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 তাহলে সেটাই। ওটা ভিডিওটা না চালিয়েও হুম আমরা বলতে পারতাম তোমার এখানে আলোচনা, এখানে একটু ভালো করো, ওখানে একটু করো, এভাবে বলতে পারতাম। চালানোর উদ্দেশ্যই হচ্ছে যে অন্য সবাই যেহেতু দেখছে, সবাই কিন্তু এখান থেকে আপনারা শিখছেন যে কিভাবে আরো নিজেকে পরিমার্জন বা পরিবর্তন করা যায়, আরো উন্নতি ঘষে কি করে আর চকচকে করা যায় আর কি, যেটা বাংলা ভাষায় বলি। হুম 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 এটার জন্যই কিন্তু ওই ভিডিওগুলো চালিয়ে চালিয়ে এতক্ষণ দেখানো হচ্ছে। হুম প্লাস আমরা দেখছিও, আমরা প্লাস বলছি, ঠিক আছে। যেমন ভাস্করের অনেক ভালো হয়েছে, আমি সুচরিতা জয়েন করেছিল, তাকেও আমি বলেছিলাম আগের দিন হুম হুম যে বারবার ভিডিও করে দেখতে। হুম আচ্ছা নুরনেসা আজকে পাঠিয়ে, নুরনেসা ঠিকই আছে, নুরনেসা দরকার নুরনেসের আর দরকার নেই, সেটাই বলছি। নুরনেসা একটু টেনশন করে, নুরনেসার দরকার, তোমার যথেষ্ট ভালো আছে। নুরনেসা নেই তো আজকে, না, আজকে নেই, ও শুরুতে বলেছিল ও দিয়ে ও পাঠিয়ে দিচ্ছে, ও একটু না, ও টেনশন। ঠিকই আছে। হ্যাঁ, ও নুরনেসার ঠিকই আছে। আচ্ছা এবার বলো, আর কেউ মীর আছো? মীর আছো? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মীর, তাহলে তুমি ওটাকে একটু কাটছাঁট করে নেবে, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে। স্যার আমি কাটছাট করে রেখেছি, ইচ্ছে করে আমি বড় ভিডিও পাঠিয়েছি হ্যাঁ পুরোটা দেখানোর জন্য। মোটামুটি আমার হাফ ভাগ করা আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুমি তো তৈরি টিচার, আমি জানি। ঠিক আছে ঠিক, না না ঠিক আছে মীর, অসুবিধা নেই, ঠিক না, আছে। ও পারবে, ও ছোটখাটো আমি দেখলাম। না মীরের তোমাদের সবাইরই কনফিডেন্স আছে। এবার দেখো আমরা সবাই তো ম্যান টু ম্যান, আমরা কেউ হুম, মানে একটুখানি ওর এক্সপিরিয়েন্সও আছে, মানে ও ওর আচ্ছা, হুম কি করে? স্যার এই মোটামুটি একটা স্কুলের সঙ্গে যুক্ত আছি, 11-12টা পড়ানো হয়। হ্যাঁ ওই জন্যই আমি বুঝতে পারছি, তাই তো বললাম যে ক্লাসরুমে স্যার বসে পড়ায়, ক্লাসরুমের মধ্যে স্যার পড়াচ্ছেন, সেটা দেখে পড়ানো থেকে বোঝা যাচ্ছে যে হুম মানে রোজ অভ্যাস আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর একটা অভিজিৎ, আর একটা বিষয় বলি, তোমরা যে ডেমো ক্লাস যেটা করছো না, যে ডেমো টপিকটা করছো, একদম ডিটেলসে জেনে যাবে। ডিটেলসে বলতে আই মিন, ধরো দেখ তুমি ল্যাকটোজ ওপেরন করছো, তো ল্যাকটোজ ওপেরন একদম ডিটেলসে ভালো করে থিওরিটা জেনে যাবে। দরকার হলে এটিপির যে রোল আছে, এই সমস্ত কিছু একদম ডিটেলসে জানবে, যে টপিক করছো। যেমন দেবলিনা যেমন করছো এন্ডোস্পার্ম তৈরি হওয়ার প্রসেস, সুতরাং একদম ডিটেলসে জেনে যাবে, ডিপ লেভেলে জেনে যাবে, ঠিক আছে। দেবলিনা এন্ডোস্পার্ম নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, তুমি খুঁজলে বোটানি থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে কি ছবি, আর একটা কথা বলবো হ্যাঁ বলো বলো বলো। স্যার, আপনারা লক্ষ্য করেছেন জানি না, আমি কিন্তু লেফট হ্যান্ডার। হ্যাঁ তুমি লেফট হ্যান্ডার, হ্যাঁ দেখেছি আমি। প্লাস পয়েন্ট কিন্তু, হ্যাঁ এটা কিন্তু প্লাস পয়েন্ট। প্লাস না, এটা নেগেটিভ পয়েন্ট, আমি এটা না জানতে চাইছি। না না, এটা প্লাস পয়েন্ট। এগুলো যখনই মানে তুমি লেফট হ্যান্ড, কেন লেফট, বলছি, মানে ধরে না সাইকোলজি আছে, মানুষের সাইকোলজি বুঝতে পারে তো। সাইকোলজি হচ্ছে যে সবাই যেটা করছে তার বাইরে বেরিয়ে যে একটু অন্যরকম হলে নজরে পড়ে। যেমন বাঁহাতি বোলার, বাঁহাতি ব্যাটসম্যানদের কিন্তু খুব গুরুত্ব টিমে। এক্সাক্ট হ্যাঁ হ্যাঁ। আর আর তার থেকেও বড় কথা যে তুমি ধরো লেফট হ্যান্ডে করছো, তো তোমার কথাটা ওনাদের মনে থাকবে, মাইন্ডে এটা চলে আসে। এটা সাইকোলজি বলছি আর কি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ মানে দেবলিনার লেখাগুলো উল্টো ছিল, আর মীরের লেখাটা সোজা ছিল। কেন জানি না ওরকম দেখাচ্ছে, না না কিন্তু সেটা ঠিক আমি আছে। যেটা ব্ল্যাকবোর্ডে ছবি বানিয়েছিলাম না, ওই লেখাগুলো কিন্তু ঠিকঠাকই ছিল। না না, ওইটা অনেক সময় মিরর করে দিলে আমার জায়গা একদম ছেড়ে দাও উল্টো দেখাচ্ছে। তুমি। না আমরা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না, আমি ও লেফট হ্যান্ডেড বললো বলে সেটা আমি বলছি আর কি। না স্যার, আমি এমনি রাইট হ্যান্ডেডই, কিন্তু মানে ওই লেখাগুলো কেন জানি না উল্টো দেখাচ্ছে। না ওটা ফ্রন্ট ক্যামেরাতে স্যার, ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করলে মনে হয় স্যার উল্টো হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ফ্রন্ট ক্যামেরাতে করেছে, ওটাকে আবার এডিটিং এর সময় মিররিং করে, যাক এত টেকনিক্যাল নলেজ এই দরকার নেই। আমি ওর লেফট হ্যান্ডেড বললো বলে তোমারটা বলছি আর কি। ওর যেমন ওইটা উল্টো দিকে ছিল বলে সেই জন্য ওকে দেবলিনাকে ওইটা মনে হচ্ছিল, আর মিরেরটা সোজাই ছিল। যাই হোক ওভারঅল তোমাদেরকে আমি যেটা বলছি, যে টপিকগুলো করছো একদম ডিটেলসের নলেজ নিয়ে যাবে, ঠিক আছে। একটা কনফিডেন্স নিয়ে রাখবে, যে তোমাকে যেন হারাতে না পারে। ওখান থেকে কিন্তু যুদ্ধ জিতে আসতেই হবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? যেটা সেই উত্তম কুমার বলেছিলেন না, যে আই উইল বি অন দ্য টপ অ্যান্ড অন দ্য টপ। এটা আমি দেশ পত্রিকায় পড়েছিলাম, আমার মনে এখনো গেঁথে আছে। এবং ওই মানে ওয়ার্ডটা আমাকে সবসময় প্রচুর অনুপ্রাণিত করে। যখন স্টুডেন্ট ছিলাম, কষ্ট করে পড়াশোনা করেছে, ঠিক আছে, কিন্তু আমি সবসময় ওটা ভাবতাম, যে তার কথাটা ভাবতাম, যে আই উইল বি অন দ্য টপ অ্যান্ড অন দ্য টপ। যেখানেই আছো ওখান থেকে কনফিডেন্স কিন্তু মেন। ইন্টারভিউতে আমার যেটা মনে হয়েছে, যে কনফিডেন্স ইজ ভেরি ক্রুসিয়াল। কনফিডেন্স থাকা মানেই তুমি 90% এগিয়ে গেলে, এটা মাথায় রাখবো, ঠিক আছে। এটা কিন্তু খুব ভাইটাল। তোমার যদি কনফিডেন্স থাকে, আর আমি যেভাবে তোমাদেরকে
পড়াচ্ছি আর কি ব্যাপারটা, ওই ইন্টারভিউয়ের বিভিন্ন অংশগুলো তোমরা দেখেছো, মোর দ্যান ইনাফ আমি তোমাদেরকে পড়িয়েছি। আর সাবজেক্টটা যদি ভালোভাবে পড়িয়ে যাও, দেখবে যে কনফিডেন্স অটোমেটিক্যালি গ্রো করে যাবে। কনফিডেন্স তোমার যদি থাকে, তুমি একদম মানে যথেষ্ট ভালো নাম্বার পাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অভিজিৎ দা আর কিছু বলবেন? ওইটাই যে এই কথা বলা একদম পজিটিভ চিন্তা, পজিটিভ ধারণা নিয়েই যেতে হবে। যে আমি পাবো, এটা ধারণা নিয়েই যাবে। পজিটিভ ধারণা ওটা না, পজিটিভ ধারণা হচ্ছে যে আমি আজকে এই ইন্টারভিউ বোর্ডে একদম 100% দিয়ে উঠতে আসবো এবং আমার আমি এটা করে দেখাবো, এটা আমি করে দেখাবো। আজকে ইন্টারভিউ বোর্ডে আমি যা বলে একদম আমার একদম অন্তর থেকে মানে, তবে আর ওখানে তো আর ইয়ে করার জায়গা নেই, মানে ওরা এত এক্সপার্ট, তো কে কোথা জব দিচ্ছে তার উপরে তার কতটা নলেজ সেটা তো বুঝেই যায়, ওনারা তো বুঝতে পারে। ওনারা যেটা দেখবেন কনফিডেন্স, একদম দেখবো যে ক্লাস ম্যানেজমেন্টটা হচ্ছে কিনা, ডিফারেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করা যাচ্ছে কিনা। ক্লাসরুমেতে শুধুমাত্র সবে বাধ্য ছেলের মতো থাকে না, এমনি জানি ক্লাসে পড়াতে গেলে কত রকমের সমস্যা, সেই সমস্যা সবই একজন টিচারকে অন দ্য স্পট সমস্যার সমাধান করে দিয়ে আসতে পারে। সেটা শেখানো তার কেউ থাকে না, আমাকে নিজেকে ট্যাকল করতে লাগে। সেই ধরনের ব্যাপার, একদম পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যাব যে আমি যেভাবে তৈরি হয়ে এসেছি সেইখানে আমি আমার 100% দিয়ে যাবো আজকে, এবং পজিটিভ ভালো হবে, যা হবে ভালো হবে, পরিষ্কার। ওখানে আর মানে ওখানে ভাবনা মানুষ মনের মধ্যে কি হবে, এটা মানে ভালো হলো না, আর একটু অন্যরকম করলে একটু চেঞ্জ করে ভালো হলো, ওই সব ভাবনা মাথা থেকে আউট করে দিয়ে একদম ইন্টারভিউর মধ্যে চলে যেতে হবে একেবারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অভিজিৎ দা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, না সে ঠিক আছে। আর বলছি এর পরের দিন আবার তোমাদের ডেমো হবে শনিবার দিন, ঠিক আছে? আর তোমাদের ক্লাসটা আমি কবে নেব আমি তোমাদেরকে বলে দেবো, মোস্ট প্রবাবলি রবিবার দিন নিতে পারি, যে ক্লাসটা বাকি ছিল। ঠিক আছে, আর মনে 2টো ক্লাস বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো। আবার বলছি, তোমরা কিন্তু মানে রেকর্ড করে প্র্যাকটিস করো। রেকর্ড 5 মিনিটের বেশি তোমার করতে লাগবে না, সময় খুব বেশি লাগবে না। সুতরাং আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের মার্কসগুলো একটু জানাবেন না? হ্যাঁ, মার্কসগুলো একটু বলে দিচ্ছি। যেমন মীরকে আমি যেটা দিয়েছি, অভিজিৎ দা বলছি, সেটা হচ্ছে 8 দিয়েছি, দেবলিনাকে 6 দিয়েছি, ঠিক আছে? ভাস্করকে 5 দেওয়া আছে। হ্যাঁ, মৌসুমী, আচ্ছা মৌসুমী মাইতি, মৌসুমীকে 6 দিয়েছি। তারপরে হচ্ছে ফারিহা, আচ্ছা তানিয়া মণ্ডল, তানিয়াকেও 6 দেওয়া আছে। পাপিয়া মণ্ডল, ওকে 7 দেওয়া আছে 10-এর মধ্যে। আমি একটু নাম্বার বেশি দিই, আমার বদনাম আছে, যাই হোক। তারপরে হচ্ছে সঙ্গীতাকে 6 দিয়েছি। শবনম মুস্তারি, শবনমকে 8 দেওয়া আছে। ফারিয়া সুলতান, ওকে 9 দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থেকো, গুড নাইট।